শ্রাবণী আর বিবেক। আচ্ছা বেশ, তাহলে আমরা বসছি। বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু বলবি আমাকে। দেখ তো বোর্ডটা পুরোটা কভার হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশ। স্যার আর একটু জুম করবেন, তাহলে ভালো করে দেখা যাবে। আর জুম করলে তো বোর্ডের এরিয়াটা কমে যাবে। এর হ্যাঁ থেকে জুম ঠিক করলে আছে, এই তো বোর্ডটা দেখা গেলে হবে। বোর্ডের এরিয়া নিচে কমে যাবে। বইগুলোও দেখা যাচ্ছিল, ব্যাস ঠিক আছে। দেখ এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পুরো বোর্ডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ পুরো বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা বেশ, যদি কোথাও অসুবিধা হয় বলবি, কোনো জায়গায় যদি কেটে যায়। বেশ, আজকের যেটা টপিক সেটা হচ্ছে মাল্টিভাইব্রেটর। মাল্টিভাইব্রেটর যে টপিক সেটা কেন কঠিন বলছি, কারণ এই টপিকটা যে নিজে যে কঠিন সেটা নয়, কিন্তু এই টপিকটা পড়ানোর জন্য কিছু জিনিস দরকার যেগুলো এই সেমিস্টারে নেই, পরের সেমিস্টারে আছে। তো স্বাভাবিকভাবেই সেগুলো একটু কঠিন লাগতে পারে, যে জিনিসটা পড়াই হয়নি সেই জিনিসটার অ্যাপ্লিকেশন পড়ছি আমরা, একটু কঠিন লাগতে পারে। তো আমরা পড়ছি মাল্টিভাইব্রেটর। A multivibrator is basically a two-stage amplifier with regenerative feedback from the output of one amplifier to the input of the other. কি বলা হচ্ছে? A multivibrator is basically a two-stage amplifier. কিছু কথা আমি ইউজ করছি, একটু পরে মানে বুঝিয়ে দিচ্ছি। amplifier with regenerative feedback from the output of one amplifier to the input of other. আর একটা লাইন লিখবো আমি, it has two definable state, stable or quasi-stable states between which switching occurs. বেশ, এটা হচ্ছে ডেফিনেশন অফ মাল্টিভাইব্রেটর। বেশ, এবার এখনো পর্যন্ত দেখ তোরা কে কে আছে বলতো লাইভ একটু। বিবেক, অর্পণ আর আমি। আচ্ছা, এবার বোর্ডে যে লেখাটা সেটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বল। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা বেশ, বলছে এটা হচ্ছে মাল্টিভাইব্রেটরের বেসিক ডেফিনেশন। কি বলা হচ্ছে, কতগুলো টার্ম ইউজ করেছি দেখ আমরা। বলেছে মাল্টিভাইব্রেটর ইজ বেসিক্যালি এ টু স্টেজ অ্যাম্পলিফায়ার। তো টু স্টেজ বলতে কি বুঝি আমরা, এখানে বলা হচ্ছে টু স্টেজ অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার কথা পরে বুঝবো আমরা। স্টেজ বলতে আমরা এটা বুঝি যে তার আউটপুট কন্ডিশন যেটা সেটা আইদার হাই অর লো। তো এখানে টু স্টেজ বলতে হাই স্টেজ দ্যাট ইজ 1 অ্যান্ড লো স্টেজ দ্যাট ইজ 0। তো এটা হচ্ছে দুটো স্টেজ দিয়ে কি বলা হচ্ছে অ্যাম্পলিফায়ার। তো অ্যাম্পলিফায়ার পড়তে গেলে ট্রানজিস্টার পড়তে হবে। ট্রানজিস্টার ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। তো আমরা ট্রানজিস্টার ক্লাস 12-এ যেটুকু পড়েছি সেইটুকু আইডিয়া নিয়েই আমরা থাকবো। তার সেটা ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার হিসেবে কিভাবে ইউজ করে তার ডিটেলস ডেসক্রিপশন আমাদের এটা পড়ানোর বিষয় না, এটা পরের সেমিস্টারে পড়ানোর বিষয়। তো আমি অ্যাভয়েড করছি এটা, যে মাল্টিভাইব্রেটর বেসিক্যালি টু স্টেজ অ্যাম্পলিফায়ার উইথ রিজেনারেটিভ ফিডব্যাক। তাহলে আরেকটা কথা ইউজ করেছি আমরা, যেটা হচ্ছে রিজেনারেটিভ ফিডব্যাক। ফিডব্যাক মানে আউটপুটের আমরা আউটপুটের কোনো একটা পোর্শনকে যখন ইনপুটে ঢুকিয়ে দিই তখন সেটাকে আমরা বলি ফিডব্যাক। মেমারি, আমাদের একটা ফ্লিপ ফ্লপ সার্কিট থাকে, তো তাতে কিছু মেমারি স্টোর হয়ে থাকে, তারপর সেই কিউ সেটাকে ফিডব্যাক করে আমরা আবার ইনপুটে সেটা জয়েন করে দিই। তো সেরকম কেস যদি হয় তাহলে আমরা বলি মেমারি। 1 মিনিট দ্বারা মোছাটা কোথায় গেল, ঠিক আছে। তো সেটাকে আমরা বলি মেমারি। তো আমাদের এখানেও সেরকম এটা দুভাবে সার্কিট অ্যারেঞ্জমেন্ট করা যায়, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার দিয়ে আর একটা হচ্ছে অপ অ্যাম্প দিয়ে। তো আমাদের
অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা করবো না, আমরা অপ অ্যাম্প দিয়ে করবো, পরের সার্কিটে যাবো, কিন্তু বেসিক ডেফিনেশনটা দেখবো আমরা কি। তো কি বলা হচ্ছে, একটা সার্কিট, একটা অ্যাম্পলিফায়ার মানে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন করা, বাড়ানো, ভোল্টেজ, পাওয়ার অ্যাম্পলিফায়ার, কারেন্ট অ্যাম্পলিফায়ার সব কিছু অ্যাম্পলিফিকেশন করা, ইনপুটে যা দেবো আউটপুটে তার থেকে গেইন হবে। তো দ্যাট ইজ কল্ড অ্যাম্পলিফায়ার উইথ রিজেনারেটিভ ফিডব্যাক, মানে অটোমেটিক্যালি একটা জেনারেশন ফিডব্যাক করা হয়েছে, আউটপুটের কিছু অংশ ইনপুটে ঢোকানো হয়েছে, সাম মেমরি স্টোরেজ আর দেয়ার ফ্রম দ্য আউটপুট অফ দ্য অ্যাম্পলিফায়ার টু দ্য ইনপুট অফ দ্য আদার। তার মানে একটা অ্যাম্পলিফায়ার আছে, তো তার আউটপুট থেকে আর একটা ইনপুটে আমরা ফিডব্যাক লাগিয়েছি, এটাকে বলা হচ্ছে যে ফিডব্যাক। তারপরে কি বলছে, ইট হ্যাজ টু ডেফিনেবল স্টেট অর কোয়াসি স্টেবল স্টেট। তার মানে কি 0 আর 1 এই যে দুটো স্টেট, সেই দুটোর মধ্যে এটা ফাইনাইট হতে পারে, মানে 0 1 এরকম স্টেট ফিক্সড হতে পারে। আবার এমনও হতে পারে যে একটা স্টেট স্টেবল, একটা আনস্টেবল, মানে হঠাৎ করে এই স্টেটটা সাপোজ সেটা 1 আছে, কিছুক্ষণ পরে হঠাৎ করে সেটা 0-তে চলে গেল, 0 যতক্ষণ থাকবে 0 থেকেই যাবে, কিন্তু সামহাও 1টা তা আনস্টেবল, এরকম যদি হয়। আবার এমন হতে পারে যে দুটোই স্টেবল, 1 স্টেট সেটা স্টেবল থেকেই গেল, চেঞ্জ হলো না, আনলেস ইউ গিভ হ্যান্ড ট্রিগার অর সাম ক্লক পালস যদি দাও, তাহলে হয়তো এটা চেঞ্জ হলো, কিন্তু আদারওয়াইজ 1ই থেকে গেল। তো দ্যাট ইজ দ্য স্টেবল স্টেট। আর কোয়াসি স্টেবল কি বললাম, যে আনস্টেবল স্টেট, মানে থাকতে থাকতে হঠাৎ করে কিছুক্ষণ থাকলো, দিয়ে আবার 0 থেকে 1 বা 1 থেকে 0 মোড চেঞ্জ করতে পারে। সো দ্যাট ইজ মিন বাই দ্য স্টেবল অ্যান্ড কোয়াসি স্টেবল স্টেটস বিটুইন হুইচ দ্য সুইচিং অকার্স। তার মানে সুইচিং মানে জাস্ট 1 0 0 1 1 0 0 1, দিস ইজ কল দ্য সুইচিং। তো এরকম সুইচিং এর মধ্যে এই দুটো স্টেট 0 আর 1 এর মধ্যে দুটো স্টেট থাকে। তো বেসিক্যালি মাল্টিভাইব্রেটর যেটা বলা হয়, এর ইউজেস কি, অনেক কিছু ইউজেস থাকে। তো অ্যাপ্লিকেশন বা ইউজেস, এক নাম্বার হচ্ছে কোনো অ্যালার্ম জেনারেশন সার্কিট, বা আমাদের কি বলবো, একটা আমাদের কোনো অসিলেটর বানানোর জন্য মাল্টিভাইব্রেটর ইম্পর্টেন্ট ক্লাস অফ সুইচিং সার্কিটস। সুইচিং সার্কিটে কি করা হয়, বিভিন্ন রকম স্কোয়ার ওয়েভ জেনারেশন করা হয়, ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেশন করা হয়। তো স্কোয়ার ওয়েভ জেনারেশন মানে আমার এরকম স্কোয়ার ওয়েভ দরকার এরকম, তো মাল্টিভাইব্রেটরের সাহায্যে আমরা এরকম স্কোয়ার ওয়েভ জেনারেশন করি, ঠিক আছে। তারপরে বিভিন্ন স্টোরিং দ্য বাইনারি ইনফরমেশন, কিছু বাইনারি ইনফরমেশন থাকে যেগুলো স্টোর করার জন্য, স্টোরিং দ্য বাইনারি ইনফরমেশন, স্টোরিং এরকম কেস হতে পারে। কাউন্টিং দ্য পালসেস, ক্লক পালস কত সেটা, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ডিভিশন এর কাজে ব্যবহার করা হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য অসিলেটর, রিল্যাক্সেশন অসিলেটর বানানো হয়। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে রিল্যাক্সেশন অসিলেটর। এখন অসিলেটর মানে আমরা জানি না, অসিলেটর পরের সেমিস্টার আছে, এর অ্যাপ্লিকেশন গুলো যে সব করতে হবে তা না, অসিলেটর পরের সেমিস্টার আছে। ট্রানজিস্টার ক্যান বি ইউজ অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, আর অ্যাম্পলিফায়ারকে অসিলেটর হিসেবে ইউজ করি ফিডব্যাকের সাহায্যে, পজিটিভ ফিডব্যাকের সাহায্যে কিছু আউটপুটের অংশ ইনপুটে ঢুকিয়ে দিয়ে অসিলেটর হিসেবে ইউজ করা। অসিলেটর বিশেষ প্রপার্টি আছে। অসিলেটর মানে বুঝতে পারছি সামহাওকে অসিলেট করছে, আর কিছু অসিলেট করা মানে কিছু ওয়েভ জেনারেশন হওয়া, তাই না? কেউ অসিলেট করছে, তার মানে কিছু ওয়েভ জেনারেশন হবে, আর সেই ওয়েভটা কেমন নেচারের হবে, সেটা স্কোয়ার ওয়েভ হবে না শর্টউথ হবে না কি হবে, তো আমরা মাল্টিভাইব্রেটরের সাহায্যে আমরা সেই স্কোয়ার ওয়েভ জেনারেশন করতে পারি, ঠিক আছে। কিছু টাইমিং ডিলে বের করতে পারি। নাম্বার 5, টাইমিং ডিলে মানে আমরা মাইক্রোফোনে জানি যে আমাদের কথা বলার সাথে সাথে আমরা সেটাকে সামান্য ডিলে যদি যোগ করি তাহলে কথাটা শুনতে ভালো লাগে। মাইক্রোফোনের যে আমরা যখন কথা বলি বা গান করা হয় যে চ্যানেলগুলোতে, সেই চ্যানেলগুলোতে কি যে মাইক্রোফোনটা থাকে সেটা অর্ডিনারি মাইক্রোফোন নয়, তাতে সামান্য ইকো বা সামান্য ডিলে থেকে যায়। তো সে টাইম ডিলে, আমি কথাটা বলার পরেও একটা গম গম ভাব, হ্যাঁ, যে একই জিনিস রিপিটেশন, তো সেই টাইম ডিলেটা কিন্তু মাল্টিভাইব্রেটর সাহায্য করা যায়। তাহলে এত কিছু জিনিস, যে অ্যালার্ম জেনারেশন কি বললাম, নাম্বার 6 অ্যালার্ম, টোন অ্যান্ড অ্যালার্ম জেনারেশন। তাহলে কি বললাম, স্কোয়ার ওয়েভ জেনারেশন, বাইনারি ইনফরমেশন স্টোরিং, ফ্রিকোয়েন্সি ডিভিশন, রিল্যাক্সেশন অসিলেটর, টাইমিং ডিলেস, টোন অ্যান্ড অ্যালার্ম জেনারেশন, এত কাজে কিন্তু আমাদের মাল্টিভাইব্রেটরকে ব্যবহার করা হয়। তো মাল্টিভাইব্রেটরের কথাটার মানেটা কি, মাল্টিভাইব্রেটর যে কথাটা, তার মানে হচ্ছে মাল্টি অ্যান্ড ভাইব্রেটর, দুটো কথা একসাথে জুড়ে দেওয়া আছে। তার মানে যে দ্য স্পেকট্রাম অফ দ্য সিস্টেম, মাল্টিভাইব্রেটর মানে there are so many harmonics and output has
সো মেনি হারমোনিক্স। তো সেই জন্য এটাকে বলা হয় মাল্টি ভাইব্রেটর, মানে সামহাও কিছু একটা ভাইব্রেশন হচ্ছে 100110, দ্যাট ইজ ভাইব্রেশন, আর মাল্টি ভাইব্রেশন দ্যাট মিন্স দ্য স্পেকট্রাম অফ দ্য সিস্টেম indicates that the spectrum of the system output has many harmonics, that is mean the মাল্টি ভাইব্রেটর। তো এই যে মাল্টি ভাইব্রেটরের যে কি বলে, ডিপেন্ডিং আপন দ্য স্টেবিলিটি অফ দ্য টু স্টেটস, depending on the স্টেবিলিটির উপর ভাগ করে মাল্টি ভাইব্রেটরকে 3টে ভাগে ভাগ করা হয়। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে স্টেবল মাল্টি ভাইব্রেটর, অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর। 2 নাম্বার হচ্ছে মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর, আর 3 নাম্বার হচ্ছে বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর। তো স্টেবল মাল্টি ভাইব্রেটর যেটা, সেটাকে বলা হয় ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর। বলা হয়, মানে অটোমেটিক্যালি এটা চলতে থাকবে 010101 কিছু একটা স্টেট, যেটা অটোমেটিক চলতে থাকবে। কি তার প্রসিডিওর আমরা একটু পরে দেখছি। মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর মানে এটাকে ওয়ান শট মাল্টি ভাইব্রেটর বলা হয়, যাতে করে এর একটাই স্টেবল স্টেট থাকে। ওয়ান স্টেবল স্টেটস আর দেয়ার, ওয়ান স্টেবল স্টেট and one quasi stable state। দুটো স্টেট যেটা, সেটা একটা স্টেবল 1 বা 0 কিছু একটা স্টেবল, আর একটা কোয়াসি স্টেবল, মানে সেটা চলে এলে হট করে সেটা চেঞ্জ হয়ে যাবে খানিকক্ষণ থাকার পরে। আর বায়োস্টেবল মাল্টিভাইব্রেটর যেটা, সেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ, যেটা আমাদের ফ্লিপ ফ্লপ পড়েছি অলরেডি, এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ। তো বায়োস্টেবল মাল্টিভাইব্রেটর ট্রানজিস্টর দিয়ে আমাদের ওই ফ্লিপ ফ্লপ অপারেশন আমরা করতে পারি। তো এই হচ্ছে মাল্টিভাইব্রেটর ভাগ। আমাদের সিলেবাসে কি কি আছে? সিলেবাসে আছে হোয়াট ইজ মাল্টিভাইব্রেটর, আর স্টেবল মাল্টিভাইব্রেটর, মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। এই দুটো আমরা ডিটেলসে পড়বো। এখন এদের যে অপারেশন, স্টেবল মাল্টিভাইব্রেটর বা মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, করা যায়। এক হচ্ছে ইউজিং দ্য ট্রানজিস্টর, আর 2 নম্বর হচ্ছে যে ইউজিং 555 টাইমার, অপ-অ্যাম্প ইউজ করে। তো কি বললাম, আমরা বলছি মাল্টিভাইব্রেটর যেরকম হয়, তাতে স্টেবল মাল্টিভাইব্রেটর বা মনোস্টেবল মাল্টিভাইব্রেটর বা বায়োস্টেবল মাল্টিভাইব্রেটর, এইগুলোকে ট্রানজিস্টরের সাহায্যে আমরা তৈরি করতে পারি, অথবা 555 টাইমারের সাহায্যে ইউজ করতে পারি। আর 555 টাইমারের ভেতরে, 555 টাইমারের ভেতরে অপ-অ্যাম্প থাকে। তো অপ-অ্যাম্প কি সেটাও জানি না, ওই জন্য কঠিন। অপ-অ্যাম্পটা পরের সেমিস্টারে আছে, অপ-অ্যাম্পের বেসিক অ্যাপ্লিকেশন, তার ইনভার্টিং ইনপুট, নন ইনভার্টিং ইনপুট কি, সেগুলো পরের সেমিস্টারে আছে। তো সেগুলো আমরা জানবো। তবুও সিলেবাসে দেওয়া আছে এটা সিলেবাসে দেওয়া নেই। ইউজিং দ্য ট্রানজিস্টর স্টেবল মাল্টিভাইব্রেটর অপারেশন, সিলেবাসে এইটা দেওয়া নেই। অথচ এইটা না জানলে এটা বলা খুব মুশকিল। তো এইটা দেওয়া আছে, যেখানে অপ-অ্যাম্প ইউজ করা হচ্ছে। এখানেও ট্রানজিস্টর আছে, এখানেও যে ট্রানজিস্টর নেই তা না, ট্রানজিস্টর আছে এখানেও। তো ওই জন্য এটা ডিফিকাল্ট। কিন্তু একবার যদি বুঝে নেওয়া যায়, একটু কষ্ট করে যদি বুঝে নেওয়া যায়, সামান্য এইচএস এর বেস থেকে ট্রানজিস্টর সামান্য একটু জানি, সেই বেস থেকে যদি কেউ বুঝে নিতে পারে, তাহলে কিন্তু 10 নম্বর পুরো কমন। কারণ যেহেতু এটা কঠিন, তো ম্যাক্সিমাম ছেলেরা বাদ দিয়ে দেয়। ম্যাক্সিমাম ছেলে মাল্টিভাইব্রেটর এসছে, তাহলে বাদ দিয়ে দাও, করার দরকার নেই। তো আমরা এখনো পর্যন্ত কি পড়লাম, মাল্টিভাইব্রেটর কাকে বলে, যেটা লিখিয়ে দিলাম প্রথমেই, ইউজেস, মাল্টিভাইব্রেটর কোথায় কোথায় ইউজ করা হয়। আর তারপরে কি বলছি, মাল্টিভাইব্রেটরকে কভাবে ভাগ করা যায়। এখন এর অপারেশন বুঝতে পারিনি আমরা, যে কিভাবে হয়, কি হয় এখনো জানি না। তো এটা 3 ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটি পাতা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। তো এটা হচ্ছে তার ভাগ। এবার আমরা প্রথমে কি করব, স্টেবল মাল্টিভাইব্রেটরটা প্রথমে ইউজিং দ্য ট্রানজিস্টর একটুখানি দেখবো, যে ট্রানজিস্টরের সাহায্যে এই স্টেবল মাল্টিভাইব্রেটরটার বেসিক অ্যাকশনটা কেমন। এইটা দেখার পরে আমরা 555 টাইমারে ঢুকে যাব, সেম জিনিস ইউজিং দ্য অপ-অ্যাম্প আমরা বা কম্পারেটর তৈরি করব। ঠিক আছে? তো যেটা আমাদের এটা আলাদা করে সিলেবাসে নেই, এটা আমরা একটু দেখবো, যে স্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং দ্য ট্রানজিস্টরস। স্যার মাল্টিভাইব্রেটর বি ঘোষের বই আছে? হ্যাঁ আছে, বি ঘোষের বই আছে। হ্যাঁ, বি ঘোষের বই ভালো করেই লেখা আছে। বেশ, আমি দুটো নোট দেবো তোকে। হ্যাঁ 410 টাকা। এখন কে কে আছে লাইভে? 5 জন আছে স্যার, রতিন আর ইউসি জয়েন করেছে। আচ্ছা বেশ, ঠিক আছে। বেশ, তো স্টেবল মাল্টিভাইব্রেটর যেটা ইউজিং দ্য ট্রানজিস্টর, সেটা এর অনেক কিছু লেখার জায়গা আছে। আমাদের অসিলেটর যখন পড়বো, তখন আমি ডিটেলস আবার পড়াতে পারি, পরের সেমিস্টারে যদি থাকে মাল্টিভাইব্রেটর। মনে পড়ছে না আমার, অসিলেটরে পড়ে। তো সেইটা দিয়ে আমরা ডিটেলস ডায়াগ্রাম, এর কোনো ইনপুট দরকার হয় কিনা, আউটপুট ওয়ার্কিং ডিটেলস পড়বো। এখন আমাদের সিলেবাস এটা নেই, তো তবু আমি একটুখানি অপারেশন বলবো,
দুটো ট্রানজিস্টার এরকম ইউজ করা হয়। এটা একটা ট্রানজিস্টার এরকম, আর একটা ট্রানজিস্টার এরকম ইউজ করা হয়, পাশাপাশি দুটো ট্রানজিস্টারকে এইভাবে ইউজ করা হয়। আর তাদের যে বেস, এটা একটা ট্রানজিস্টারের সিম্বল, আশা করি সবার মনে আছে একটুখানি। ট্রানজিস্টারের যে এটা মাঝখানে একটা প্লেট থাকে যেটাকে বলা হয় বেস, আর এই দিকটা থাকে, এই দিকটা থাকে, একটাকে বলা হয় এমিটার, একটাকে বলা হয় কালেক্টর, একটাকে বলা হয় এমিটার, একটাকে বলা হয় কালেক্টর। আর এই তীর চিহ্নটা যদি বাইরের দিকে থাকে তাহলে সেটা এনপিএন ট্রানজিস্টার বলা হয়, আর তীর চিহ্ন যদি ভেতর দিকে হয় তাহলে সেটা পিএনপি ট্রানজিস্টার বলা হয়। তো অপারেশন অফ দ্য ট্রানজিস্টার আমরা করাচ্ছি না, আশা করি 12 থেকে পড়া আছে সবার। বেস, তো এটা বেস। এখন কানেকশন কিভাবে হয়, এই যে ট্রানজিস্টারের যে এটা হচ্ছে ট্রানজিস্টারের এমিটার, এটা হচ্ছে কালেক্টর, দিস ইজ দ্য কালেক্টর, দিস ইজ বেস। এটা তাই, দিস ইজ বেস, দিস ইজ এমিটার এন্ড দিস ইজ কালেক্টর। তো এর যে এমিটার সে দুটোকে একসাথে কমন করে গ্রাউন্ড করা হয়, এইটা আর এইটা, এই দুটোকে একসাথে গ্রাউন্ড করা হয়। আর কি করা হয়, এর যে বেস, এর কালেক্টর পয়েন্টের সাথে এর বেসকে জয়েন করা হয় থ্রু এ ক্যাপাসিটর, আর এর কালেক্টর পয়েন্টের সাথে এর বেসকে জুড়ে দেওয়া হয় থ্রু অ্যানাদার ক্যাপাসিটর। তাহলে এইখান থেকে এই যে কালেক্টর পয়েন্ট যেটা, দ্যাট ইজ দ্য সি পয়েন্ট, কালেক্টর পয়েন্ট থেকে একটা ক্যাপাসিটর ইউজ করা হয় এই জায়গায়, দিয়ে সেটাকে এর বেসে জয়েন করে দেওয়া হয়। দ্যাট ইজ বেস ভোল্টেজ অফ দ্য সেকেন্ড ট্রানজিস্টর ইজ মেনটেন্ড বাই দ্য দিস ভোল্টেজ। ক্যাপাসিটরের যা ভোল্টেজ থাকবে সেটা জিরো থাকলে ভিসি পয়েন্টটাই এখানে চলে যাবে, ভোল্টেজটা যাবে। আর এর কি করা হয়, এর যে কালেক্টর পয়েন্ট, দিস ইজ দ্য কালেক্টর পয়েন্ট, এখান থেকে আউটপুট নেওয়া হয়, দিয়ে এর থ্রু একটা ক্যাপাসিটর থাকবে এই জায়গায়, ক্যাপাসিটর এর বেসে জয়েন করে দেওয়া হয়। ঠিক আছে, দিস ক্যাপাসিটর ইজ নেম অ্যাজ C1, দিস ইজ নেম অ্যাজ C2। তারপরে কি করা হয়, একটা এক্সটার্নাল সোর্স লাগানো হয় ভিসিসি, ট্রানজিস্টারের খুব কমন টার্ম এটা, কালেক্টর ভোল্টেজ যেটা বলা হয় ভিসিসি, খুব প্রচলিত একটা নোটেশন। আর এখানে ট্রানজিস্টারের বেসে আরবি রেজিস্ট্যান্স থাকে, কালেক্টরে এরকম যদি মনে আছে ক্লাস 12 এর আইডিয়া থাকে, এরকম সার্কিট ডায়াগ্রাম হয়, এখানে কিছু কালেক্টর, এখানে ভিসিসি, এরকম সার্কিট ডায়াগ্রাম থাকে, ভিভিবি, তো এরকম সার্কিট ডায়াগ্রাম থাকে। এটা কালেক্টর রেজিস্ট্যান্স, এখানে বেস রেজিস্ট্যান্স এরকম থাকে। তো এখানেও এরকম কালেক্টর পয়েন্টে একটা রেজিস্ট্যান্স দেবো আমরা এরকম, তার নাম দেবো RC1। আর এই যে এই জায়গাতে আরেকটা রেজিস্ট্যান্স দেবো, সেটা হচ্ছে RB, দিস ইজ RB1। আর এই দুটোকে কমন করে দিয়ে ভিসিসি সঙ্গে লাগিয়ে দেবো। আর সেম জিনিস এখানেও করবো, কালেক্টর পয়েন্টে এখানে একটা রেজিস্ট্যান্স দেবো, দ্যাট ইজ RC2, আর এখানে একটা রেজিস্ট্যান্স দেবো, ইট ইজ RB2, আর সেই দুটোকে কমন করে কালেক্টর পয়েন্টের সাথে লাগিয়ে দেবো সেম। এইটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম অফ দ্য অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। কি রকমের অ্যাকশন, কাজ কি রকম হয়, কিভাবে স্টেবল, বেসিক আইডিয়াটা একটু বলে দেবো আমি, কারণ এটা না জানলে 555 টাইমার বলা খুব মুশকিল। বেশ, এখানে দেখতে পাচ্ছি RB1, RB2, দে আর দ্য বায়াস রেজিস্টার্স। বায়াসিং করার জন্য যে রেজিস্টার দেওয়া হয়, এগুলো দুটো রেজিস্টার ইউজ করা হচ্ছে, RB1, RB2। এটা কি করে, ইনপুটে ভোল্টেজ কি পরিমাণ হবে না হবে সেটা ঠিক করে। ঠিক করে। তো কানেকশন দেখতে পাচ্ছি, এই যেমন কানেকশন, এখানে খুব ভালো জিনিস একটা লক্ষ্য রাখতে পারছি আমরা, যে এর যে আউটপুট সেটা এর ইনপুটে ফেড করা আছে, আর এর যে আউটপুট সেটা এর ইনপুটে ফেড করা আছে। এটা আমরা মাল্টিভাইব্রেটর সংজ্ঞাতে লিখেছিলাম, যেটা প্রথমে লিখলাম, তাতে একটা টার্ম ইউজ করেছিলাম আমি, যে মাল্টিভাইব্রেটর ইজ বেসিক্যালি এ টু স্টেজ অ্যাম্পলিফায়ার উইথ রিজেনারেটিভ ফিডব্যাক। দিস ইজ দ্য ফিডব্যাক, এর ফিডব্যাক এখানে, এর ফিডব্যাক এখানে, এরকম। দিস ইজ দ্য ফিডব্যাক ফ্রম দ্য আউটপুট অফ দ্য ওয়ান অ্যাম্পলিফায়ার টু দ্য ইনপুট অফ দ্য আদার অ্যাম্পলিফায়ার। এই কথা একটু আগে লিখলাম। তো দিস ইজ দ্য কেস। বেশ, এবার কি করা হয়, এবার দেখতে পাচ্ছি আমাদের ট্রানজিস্টরের এর যে ইনপুট সেটা এর গ্রাউন্ড করা আছে, তাহলে এটা বেস, এটা এমিটার, তার মানে এই দুটোর মধ্যে যেটা ভোল্টেজ সেটা হচ্ছে VB1, এটা হচ্ছে বেস ভোল্টেজ, দিস পয়েন্ট ভোল্টেজ ইজ VB1। আর এখানে যে ভোল্টেজ, এর যে বেসে ভোল্টেজ, সেটা বলছি VB2। দিস ভোল্টেজ VB1 এন্ড দিস ভোল্টেজ ইজ VB2, এরকম ভোল্টেজ। কে কোন দিকে যাচ্ছে, তো ট্রানজিস্টরের সার্কিট যদি এরকম থাকে, তাহলে আমাদের এটা এনপিএন সার্কিট দেখতে পাচ্ছি আমরা, কারণ এমিটার কারেন্ট বেরিয়ে যাচ্ছে, আর এমিটার কারেন্ট যদি বেরিয়ে যায় তাহলে বেস কারেন্ট কালেক্টর কারেন্ট ঢুকবে, এরকম থিওরি আমরা আগে পড়েছি। তো বেস কারেন্ট এরকম এটা হচ্ছে IB1, কালেক্টর কারেন্ট এই দিক বরাবর, কালেক্টর থ্রু দ্য কালেক্টর রেজিস্ট্যান্স, দিস ইজ IC1। আর এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে কি হবে, RC2 এর মধ্যে, মানে এটা R2 এর মধ্যে
না RC2 ঠিকই লিখেছিলাম RC2। এখানে C ফর দা কালেক্টর নট ফর ক্যাপাসিটর। তো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত IC2। আর এখানে বেস কারেন্ট কত, এখানে বেস কারেন্ট যেটা এটার মধ্যে সেটা হচ্ছে IB2। এটা হচ্ছে IB2। তো এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এবার অ্যাকশন, এবার কি করা হয়, ফার্স্ট ইনিশিয়ালি কোনোভাবে আমাদের ভিসিসি, এখানে দেখতে পাচ্ছি কোনো এক্সট্রা ইনপুট যোগ করা হয়নি, জাস্ট কোনো আমাদের যদি আউটপুট কোনোভাবে আমরা এখানে একটা আউটপুট নেবো আমরা, এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে ক্যাপাসিটর থ্রু দিয়ে একটা আউটপুট নেবো ভিও, দিস ইজ দ্য আউটপুট উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড, এখানে আউটপুট ভোল্টেজ আমরা নেবো। এই সার্কিটে দেখতে পাচ্ছি আমরা যে নো ইনপুট এসি সিগন্যাল, কোনো ইনপুটের এসি সিগন্যাল যোগ করা হয়নি। তার মানে এটা একটা ফ্রি রানিং সার্কিট, একটা এক্সটার্নাল কোনো এসি সোর্স আমরা যোগ করিনি, কিন্তু একটা ডিসি ব্যাটারি যোগ করা হয়েছে, ভিসিসি একটা ডিসি সোর্স যোগ করা হয়েছে। তাতেও আমরা একটা টু স্টেবল স্টেট পাবো, এরকম 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 একটা কিছু একটা ভাইব্রেটিং কিছু একটা পাবো, ডিসি সোর্স থেকেই আমরা এটা পাবো। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন দেয় যে ডাজ ইট নিড এনি ইনপুট, তো ইট কনসিস্ট অফ দ্য 2 CE amplifier stages using the two similar transistor, this transistor are similar, অন্তত ক্লাসিক্যাল লেভেলে, অ্যাটমিক লেভেলে হয়তো তাদের মধ্যে সামান্য ডিলে থাকতে পারে, কিন্তু সিমিলার, জাস্ট এর যা নেম সেম। কোনো এক্সটার্নালি ইনপুট সিগন্যাল এখানে অ্যাপ্লাই করা হয়নি। আর একটা ইউজ করা হয়েছে কি, পজিটিভ ফিডব্যাক ইউজ করা হয়েছে এই জায়গায়, এর ফিডব্যাক এখানে, এর ফিডব্যাক এখানে। এবার কি, সাপোজ আমাদের ভিসিসি অন করা হয়েছে, কোনো একটা সময়ে ভিসিসি ইজ অন, সুইচ অন করা হয়েছে। এবার ভিসিসি যদি অন হয়, যা সার্কিট যদি অন হয়, তাহলে কি সার্কিট এখান থেকে ভিসিসি অন, তার মানে এই এখানে ভিসিসি মানে গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজ, মানে এটা এখানে যে ছবিটা আমরা এইভাবে দিতে পারতাম, এখানে ভিসি এইভাবে দিতে পারতাম, এইভাবে যেটা আমরা ক্লাস 12 আঁকতাম এরকম করে ছবি দিতাম, তো সেরকম দিতে পারতাম, এখানে কমন করে দিয়ে দেখানো হয়েছে। তো ভিসিসি যখনই অন করা হলো, তখন কি কালেক্টর কারেন্ট এই দিক বরাবর আছে, বেস কারেন্ট ফেস কারেন্ট যা আছে, কালেক্টর কারেন্ট এইদিকে, কালেক্টর কারেন্ট এইদিকে, মানে সার্কিট অপারেশন হচ্ছে। এখন দুটো ট্রানজিস্টারে যদি সেম দুটো ট্রানজিস্টার যদি সেম আমাদের ট্রানজিস্টার হয়, তাহলে কোন ট্রানজিস্টারটা সবার আগে কাজ করবে সেটা আমরা বলতে পারি না, তাই না? এটা একটা ট্রানজিস্টার, এটা একটা ট্রানজিস্টার, তো আমরা জাস্ট অন করেছি, কোনটা জাস্ট মাইক্রোসেকেন্ড আগে অ্যাক্টিভ হবে সেটা নির্ভর করবে অ্যাটমিক স্কেলের উপর, যে কার ইলেকট্রন সামহাও কিছু ডিউ টু দ্য ইমব্যালেন্স অফ বা মিসম্যাচিং অফ দ্য ট্রানজিস্টার্স, দেয়ার আর সাম ইলেকট্রন ভাইব্রেশন, দেয়ার এখানে কিছু কম ভাইব্রেশন। তো ইলেকট্রনিক ভাইব্রেশন বা ইলেকট্রনিক যে কি বলবো, তাদের যে মোবিলিটি বা র্যাপিডিটি, সেইটার জন্য কোনো একটা ট্রানজিস্টার কাজ করলো আগে। তো সাপোজ আমরা বলছি যে উইথ দিস কন্ডিশন IC1 ইজ গ্রেটার দেন IC2। IC1 মানে এইটার মধ্যে দিয়ে কারেন্টটা সামহাও ইনিশিয়ালি বেশি, দুটো ভাগে ভেঙেছে সার্কিট, সেম তো সার্কিট ইমব্যালেন্স, যা সামান্য একটু কারেন্ট IC1 এর মধ্যে দিয়ে বেশি। তার মানে কি, অ্যান ইনক্রিজ দ্য কালেক্টর, যখন এখানে কারেন্ট বাড়বে, যত কারেন্ট IC1 বাড়বে, IC1 যদি বাড়ে তাহলে এখানে ড্রপ বেশি হবে, আর এখানে ভোল্টেজ কত পাবো, এখানে যদি ভোল্টেজটা আমি বলি VC1, তাহলে VC1 ইকুয়াল টু VCC মাইনাস IC1 RC1। এটাও পড়েছি আমরা ক্লাস 12 এর আইডিয়া থেকে। এরকম ট্রানজিস্টার, এটা একটা পয়েন্ট, এটা একটা রেজিস্টার, এখানে ভোল্টেজ সোর্স এরকম দেওয়া হয়, তো এখানে VCC, এটা RC, এখানে কালেক্টর কারেন্ট IC, তাহলে এখানে ভোল্টেজ কত, এই দুটো টার্মিনাল ভোল্টেজ কত, সেটা হচ্ছে VCC মাইনাস ICRC, দিস ইজ দ্য ভোল্টেজ বিটুইন দ্য টার্মিনালস। এখানে কিছুটা ম্যাক্সিমাম সোর্স, কিছুটা ড্রপ, তো এই হচ্ছে এখানেও তাই, এখানে VCC আছে, তো এখানে কিছু ড্রপ হয়ে এতটুকু। এবার কি, যেহেতু IC1 এর মান বেশি, আমরা বলেছি IC1 এর মান বেশি, সুতরাং এখানে ম্যাক্সিমামটা ড্রপ হয়ে যাবে, আর এখানে লো ভোল্টেজ পাবো, তাহলে VC1 ইজ লো। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো এবার, আমরা জাস্ট এটাকেই লিখবো পাশাপাশি, VCC অন হলো, লেটস সাপোজ VC1 ইজ গ্রেটার দেন IC1 ইজ গ্রেটার দেন IC2, তাহলে VC1 এর মান, এই জায়গায় ভোল্টেজ কমবে, এখানে কারেন্ট বেড়ে গেল, ড্রপ বেড়ে গেল, তাহলে এখানে VCC থেকে ম্যাক্সিমাম ড্রপ হয়ে গেল, কম ভোল্টেজ পেলাম। তার মানে এখান থেকে দেখছি যে IC বাড়লে VC1 এর মান কমবে। ঠিক আছে, আর VC1 এর মান যদি কমে, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এই একটা ক্যাপাসিটর থ্রু দিয়ে এই VC1টাই, এই ভোল্টেজটাই ইনিশিয়াল কেস, ক্যাপাসিটর ইজ আনচার্জড, ক্যাপাসিটরের কোনো এই মুহূর্তে কোনো ভূমিকা নেই, তো এখানে দেখতে পাচ্ছি লো ভোল্টেজ, ইট ইজ দ্য লো ভোল্টেজ যদি হয়, তাহলে এই ভোল্টেজটা এখানে বেস কারেন্ট দিয়ে যাচ্ছে দ্বিতীয় ট্রানজিস্টরে, তাহলে যেহেতু VC1 এর ভ্যালুটাই কম, সুতরাং IB2 এর ভ্যালুটা কম হবে, তার মানে IB2
এর ভ্যালুও কমবে। তো আইবি টু এর ভ্যালুটা কমবে। আর আইবি টু মানে কি? আইবি টু মানে দ্বিতীয় ট্রানজিস্টরের বেস কারেন্ট। বেস মানে হচ্ছে তার ভূমিটা, ট্রানজিস্টরের যেটা মেন ভূমি, তার ইনপুট যেটা, এটা ইনপুট, দেয়ার দা আউটপুট। এটা যদি ইনপুট কারেন্টের মানই যদি কমে, তাহলে আউটপুট কারেন্টের মান কমবে। তাহলে ভিসি টু, আইসি টু তার মান কমবে। ঠিক আছে, বেস কারেন্ট কমলো, কালেক্টর কারেন্ট কমবে, তাহলে আইসি টু এর ভ্যালু কমবে, এখানে কমবে। আর এখানে যদি কমে, এখানে যদি ভোল্টেজটা আইসি টু এর ভ্যালু যদি কম হয়, তাহলে এখানে ড্রপ কম হবে, লো ড্রপ, এখানে ড্রপ কম, লো ড্রপ। আর কার সাথে কানেক্ট আছে? এটা ভিসিসির সাথে। তো ভিসিসি ভোল্টেজ একটা কি 10 ভোল্ট 12 ভোল্ট কিছু লাগানো আছে, এর রেসপেক্টে খুব কম পরিমাণে ভোল্টেজ এখানে ড্রপ হলো, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটা আমি এই জায়গায় পাবো। তাহলে এই যে কালেক্টর পয়েন্ট, এর যে কালেক্টর পয়েন্ট, এই কালেক্টর পয়েন্টের ভোল্টেজ যদি আমি বলি ভিসি টু, তাহলে ভিসি টু এর মান বাড়বে। তাহলে কি লিখবো? ভিসি টু এর ভ্যালু বাড়বে। আবারও বলছি, কি হলো, ইনিশিয়ালি সুইচ অন করা হয়েছে, এর কালেক্টর কারেন্টে একটু আগে কাজ করতে শুরু করেছে, এর কালেক্টর কারেন্টের মান বেড়েছে, কারেন্টের মান বেড়ে গেছে, তাহলে ড্রপ বেড়ে গেছে, ড্রপ বেড়ে গেলে কম ভোল্টেজ পাবো এখানে। সেই কম ভোল্টেজটা এখানে আইবি টু দ্বিতীয় ট্রানজিস্টরের বেস হিসেবে ঢুকছে, কম কারেন্ট হিসেবে ঢুকছে। তাহলে যদি কম কারেন্ট ঢুকে, কালেক্টর কারেন্টও কম হবে, যত ইনপুট হবে তত আউটপুট বেশি হবে। এখন ইনপুট কারেন্ট কম, কালেক্টর কারেন্ট কম, দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর কারেন্টের মান কম, কারেন্টের মান কম হলে ড্রপ কম হবে, ড্রপ যদি কম হয় তাহলে যা ভোল্টেজ ছিল ম্যাক্সিমাম ভোল্টেজটাই ফেরত পাবো, আমি বেশি ভোল্টেজ পাবো। তার মানে কি? ভিসি টুর মান বাড়বে। ভিসি টু আবার কোথায় কানেকশন করা আছে? তাহলে যদি ভিসি টু যেটা, সেটা হচ্ছে এর বেসের ভোল্টেজ, এই বেসের ভোল্টেজটা যদি বাড়ে, তাহলে এর আইবি ওয়ান এর ভ্যালু বাড়বে, এর ইনপুট কারেন্ট বাড়বে। তার মানে আবার লিখবো আমি কি? আইবি ওয়ান এর ভ্যালু বাড়বে। আর আইবি ওয়ান এর ভ্যালু যদি বাড়ে, তাহলে আইসি ওয়ান এর ভ্যালু বাড়বে। সো আইসি ওয়ান এর ভ্যালু বাড়বে। প্রথম ট্রানজিস্টরের বেস কারেন্ট বাড়লো, বেস কারেন্ট বাড়লে কালেক্টর কারেন্ট বাড়বে, কালেক্টর কারেন্ট যদি বাড়ে তাহলে আবার ড্রপ বেশি হবে, ড্রপ যদি বেশি হয় তাহলে এখানে কম ভোল্টেজ পাবো, দ্যাট ইজ ভিসি ওয়ান লো হবে। তার মানে ভিসি ওয়ান লো হবে। তার মানে এই প্রসেস চলছে, এখানে ভিসি ওয়ান একবার লো হয়েছিল ইনিশিয়াল কেস, আবার আমরা সেম কেস ফেরত পাবো। তার মানে কি? তার মানে এই জায়গায় ভোল্টেজটা লোই থেকে যাবে, আর এই জায়গার ভোল্টেজটা হাই থেকে যাবে। ইনিশিয়াল কেস জাস্ট অপারেশনে বলা হচ্ছে, এরকম কেস যদি ইনিশিয়ালি হয়, তাহলে এইটা আমাদের এই পয়েন্টটায় ভোল্টেজ যেটা হাই, তার মানে ট্রানজিস্টরের আউটপুট সাপোজ এরকম হাই থেকেই গেছে, এরকম ভিও এরকম থেকে গেছে, একটা ফিক্সড ভ্যালু কিছু একটা থেকে গেছে। এইবার কি, কতক্ষণ পর্যন্ত এটা ফিক্স থাকবে, এটা হচ্ছে ব্যাপার। কতক্ষণ পর্যন্ত ফিক্স থাকবে সেটা নির্ভর করবে এই ক্যাপাসিটার আর রেজিস্টার এদের কম্বিনেশন ভ্যালু অনুসারে। এদের কম্বিনেশন ভ্যালু অনুসারে একটা টাইম আমরা ডিফাইন করি, যেটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট এটাকে বলা হয় আর ইন্টু সি। আর সি টাইম কনস্ট্যান্ট। আর ক্যাপাসিটার কি পরিমাণে চার্জ হবে সেটা নির্ভর করবে এই আর আর সি এর ভ্যালুর উপর। এখানে দেখতে পাচ্ছি ভিসিসি শুধু আর সির সাথে কানেক্ট নেই, সে আরবি দিয়ে ক্যাপাসিটারের সাথেও যুক্ত আছে। তাহলে পুরো প্রসেস জুড়ে এই দিক বরাবর সার্কিটে কানেকশন চলছে, এই দিক বরাবর কিছু কারেন্ট ফ্লো করছে এবং ক্যাপাসিটারকে চার্জ করছে, এখানে প্লাস এখানে মাইনাস এরকম ভাবে চলছে, আস্তে আস্তে চার্জ হচ্ছে। তো চার্জ হতে হতে একটা সময় কি হবে, একটা সময় এই যে ক্যাপাসিটারের যে দুটো প্লেট, সেই প্লেটের মধ্যে এই কারেন্টের জন্য এই প্লেটটা পজিটিভলি চার্জ হয়ে যাবে, এই প্লেটটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে। তাহলে যদি এটা পজিটিভলি চার্জ হয়ে যায়, তাহলে এই জায়গার ভোল্টেজ বেড়ে যাবে, এই জায়গা মানে এই জায়গার ভোল্টেজ বেড়ে যাবে। তাহলে এখানে এই জায়গাতে ভোল্টেজ কম ছিল, এই জায়গার ভোল্টেজ কম ছিল, আর কম ছিল বলেই এই কারেন্টটাই আইবি টু হয়ে ঢুকছিল, এখানে কম কারেন্ট ঢুকছিল। কিন্তু এইবার যদি ক্যাপাসিটার যদি চার্জ হয়ে যায়, তাহলে ক্যাপাসিটারের দু প্রান্তে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা এখানে যাবে, সেই ভোল্টেজটা বেস কারেন্ট এর দেবে। তাহলে একটা সময় পরে চলছে, মেকানিজম চলছে, কোনো একটা সময় ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে গেল, আর চার্জ হয়ে যাওয়ার সময় এই জায়গার এই পয়েন্টের ভোল্টেজ বাড়বে, আর এই পয়েন্টের ভোল্টেজ যদি বাড়ে আইবি টু যেটা, সেটা বাড়বে। ঠিক আছে, কি বললাম? ভিসি ওয়ানের ভ্যালু যদি এখানে এই যে এটা মাইনাস আছে, তার মানে ভিসি ওয়ানের ভ্যালু কমছে, এটা মাইনাস, এখানে যা ভোল্টেজ এই যে ভ্যালু এটা কমছে, কিন্তু এই যে পজিটিভ প্লেট এর ভ্যালু বাড়বে। তাহলে কি হচ্ছে, আইবি টু হট করে বেড়ে যাবে, এই যে আইবি টু কমে গিয়েছিল, এবার আইবি টু কিছু একটা সময় পরে আইবি টু বাড়বে। আর আইবি টু যদি বেড়ে যায় তাহলে কালেক্টর কারেন্ট বেড়ে যাবে, কালেক্টর কারেন্ট যদি বেড়ে যায় তাহলে ড্রপ বেশি হবে, ড্রপ যদি বেশি হয় তাহলে এখানে ভোল্টেজ কম পাবো, তাহলে এখানে বেশি ভোল্টেজ পেয়েছিলাম, এবার কম ভোল্টেজ পাবো, তার মানে সেটা এরকম সুইচ করবে। আর যদি এখানে কম ভোল্টেজ পাই, সেটা এর বেস কারেন্টে ঢুকছে, বেস কারেন্ট কম, তার মানে কালেক্টর কারেন্টও কম, কালেক্টর কারেন্ট যদি কম হয় তাহলে এখানে ড্রপ কম, মানে বেশি ভোল্টেজ,
তো এইভাবে চলছে, ক্যাপাসিটর সেই সময় ডিসচার্জ করতে শুরু করবে, তো চার্জিং ডিসচার্জিং প্রসেস চলবে এবং এর স্টেট চেঞ্জ হবে, স্টেবল স্টেট থেকে আনস্টেবল স্টেট, মানে 1010 করে স্টেট চেঞ্জ হবে। তার মানে এরকম একটা ওয়েভ পাবো, একটা স্কোয়ার ওয়েভ পাবো আমরা। এবার এর বেসিক জেনারেশন, মানে এর ভেতরকার অপারেশন অনেক কিছু আছে, কিন্তু আমাদের এইটার অ্যাপ্লিকেশন বা এইটা পরীক্ষায় আসবে না, এটা আমাদের সিলেবাসে দেয়নি। আমাদের সিলেবাসে কি দিয়েছে, আমাদের সিলেবাসে বলেছে এই যে 10 স্টেট আউটপুট তৈরি করছে, এটা এরকম ট্রানজিস্টার দিয়ে নয়, এটা পিন ডায়াগ্রাম দিয়ে বা 555 টাইমার দিয়ে এই অপারেশন বলো, যে 10 স্টেট কিভাবে হচ্ছে অ্যান্ড যেভাবে স্টেট চেঞ্জ হচ্ছে সেটা আরএস ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ এইসব দিয়ে এর অ্যারেঞ্জমেন্ট করো, তাহলে সেটা এর থেকে একটু কঠিন হবে। তাহলে এটা মুছে দিচ্ছি আমি, এটা নোট দিয়ে দেবো আমি, লেখাই আছে এটা পরিষ্কার করে। নেক্সট যেটা, সেটা হচ্ছে 555 টাইমার। তো 555 টাইমার আবার এটা একই কাজ, 555 টাইমার মাল্টিভাইব্রেটরে যা যা কাজ, এরও তাই কাজ, টোন অ্যান্ড অ্যালার্ম জেনারেশন, ফ্রিকোয়েন্সি রিভিশন টু প্রোভাইড দ্য টাইমিং ডিলেস আর রিল্যাক্সেশন অসিলেটর, যেগুলো দেখলাম একটু আগে। হ্যাঁ, তো সেই সব জিনিসের ক্ষেত্রে ইউজ করা হবে। এখন আমরা ইউজ করবো পিন ডায়াগ্রাম। পিনের সাহায্যে যে আমাদের এই জিনিসগুলো দেখাতে হবে, জাস্ট এরকম একটা ছবি, এটা পিন, একটা ব্ল্যাক বক্স, এর ভেতরে বিভিন্ন সার্কিট ফার্কিট ভরা আছে, অপএম ভরা আছে, কম্পিউটার আছে, রিসেট, ডিসচার্জ, স্টোরেজ, এসব সব জিনিসগুলো ঢুকে আছে। আর বিভিন্ন পয়েন্ট দেবো এখানে, 1 2 3 4 5 6 7 8 এরকম করে পয়েন্ট দেবো, 1 2 3 4 5 6 7 8 এরকম 8টা পয়েন্ট থাকে। আর 555 টাইমারের এটা একটা সিম্বল, এরকম একটা খাঁজ কাটানো, একটা সিম্বল। তো এই পয়েন্টগুলোর নাম কি? 1 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড। অনেকে বেড বোর্ড দেখেছে, প্র্যাকটিক্যাল যারা করেছে তারা অপেন মধ্যে নেয় এই সেমিস্টারে, সাদা রঙের বেড বোর্ড হয় এরকম করে, বিভিন্ন ঘর কাটা থাকে এরকম একটা সাদা রঙের জিনিস, এইভাবে খাঁজে খাঁজে লাগাতে হয়, তার এরকম 8খানা পা থাকে, এরকম বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কানেকশন দিতে হয়, এরকম প্র্যাকটিক্যাল করলে বোঝা যাবে। তো তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড, মুখস্থ করতে হবে, কিছু করার নাই, কোথায় কোন ভোল্টেজ দেবো কি দেবো সেটা মুখস্থ করতে হবে, এটা হচ্ছে গ্রাউন্ড। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ট্রিগার। ট্রিগার মানে যেমন ক্লক পালস ছিল আগে আমাদের ফ্লিপ ফ্লপে, যেমন ক্লক পালস পড়েছে হট করে একটা ভোল্টেজ এরকম, তো আমরা এখানেও একটা এরকম ভোল্টেজ ইউজ করবো। এই যে একটা ভোল্টেজ হঠাৎ করে একটা পালস দিলাম, তার মানে একটা ট্রিগার করা হলো সার্কিটকে, কিছুভাবে এক্সটার্নাল ভোল্টেজ দিলাম। 3 পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আউটপুট, মানে সার্কিট অপারেশন যা আছে 3 নাম্বার পয়েন্ট থেকে আউটপুট বেরিয়ে আসবে, কানেকশনটা এমনই, ভেতরে কিছু ভরা আছে, এটা হচ্ছে আউটপুট পয়েন্টটা। 4 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রিসেট, তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ অল থিংস, যদি রিসেট আমি অ্যাক্টিভ লোতে রাখি, তাহলে সবকিছু 0 হয়ে যাবে, এটাকে রিসেট বলি। দিস ওয়ার্কস অনলি অন অ্যাক্টিভ লো। এরকম কে পড়েছি আগে। ডিসি সোর্স কে দেবে 8 নম্বর পয়েন্ট, যেটা ভিসিসি, যেটা আমরা একটু আগে ছবিতে দেখালাম, আর ভিসিসি ভোল্টেজ সাপ্লাই ছিল, তো সেটা 8-এ তার যে সার্কিট কানেকশন, সে 8 নম্বর পয়েন্টে এটা দেবো। 7 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ডিসচার্জ, তার মানে ক্যাপাসিটার চার্জ হলো, ক্যাপাসিটার ডিসচার্জ, এই ক্যাপাসিটার ছিল একটু আগে এরকম, এটা প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, একটা সময় পরে কি করবে, যদি ও দেখে যে না আমার ভোল্টেজ কোনো কাজে লাগছে না, কোনোভাবে তার সুযোগ পায় ডিসচার্জ করার, তারপর সেখানে একটা রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স কোনোভাবে দেওয়া আছে, ট্রানজিস্টার ইউজ করা আছে, তা ডিসচার্জ করে দেবে, সে গ্রাউন্ডে চলে যাবে, যদি গ্রাউন্ড কানেকশন করে দিই এখানে। তো সেটা হচ্ছে ডিসচার্জ। সার্কিট ডায়াগ্রাম দেখবো পরে আমরা ডিটেলস। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে থ্রেশহোল্ড, THRESHOLD, এই যে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে এটা একটা ইনপুট, দুটো অপ অ্যাম্প ইউজ করা হয় ভেতরে, তার এক জায়গায় ট্রিগার দেওয়া হয়, এক জায়গায় থ্রেশহোল্ড দেওয়া হয়, কিভাবে কানেকশন করা হয় সেটা আমরা দেখবো একটু পরে। তো এটা একটা ইনপুট অফ দ্য কম্পারেটর। 5 নম্বর কি, সেটা কন্ট্রোল ভোল্টেজ। সবসময় যে এর অ্যাকশন থাকবে তা না, কন্ট্রোল ভোল্টেজ মানে একটু আগে জানি আমরা মাল্টিভাইব্রেটরে আমাদের ডিমডুলেশনে পড়েছি, না কি বলো এটা, ডিমাল্টিপ্লেক্সারে পড়েছি, একটা কন্ট্রোল চ্যানেল থাকে কিছু, তো কিছু দিয়ে কন্ট্রোল করা হয়, যেমন ক্লক পালস দিয়ে আমরা কন্ট্রোল করি, সেরকম কিছু একটা ভোল্টেজ বা লোড মোড, শিফট মোড পড়েছি, যাতে করে পুরো প্রসেসটাকে লোডে রাখবো না শিফটে রাখবো, কন্ট্রোল করতে পারি। তো সেরকম কিছু একটা ফাংশন যদি থাকে, সেটাকে বলবো আমরা কন্ট্রোল মোড বা কন্ট্রোল ভোল্টেজ। এটা দিয়ে আমরা সবসময় অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরে এর কাজ থাকবে না, যখন দরকার সেটা আমরা তখন বলবো। তো
তো এইটা হচ্ছে আমাদের টাইমিং, আমাদের পিন ডায়াগ্রাম। এখানে লিখে দেবো শুধু 555 টাইমার। বেশ, তাহলে আমাদের এখনো পর্যন্ত যেটা পড়ালাম, কি প্রশ্ন আসবে, মাল্টিভাইব্রেটর কাকে বলে, মাল্টিভাইব্রেটরের কেন এমন নাম, মাল্টিভাইব্রেটরের ইউজ কি, 555 টাইমারের পিন ডায়াগ্রাম দেখাও। তাহলে এটা হচ্ছে পিন ডায়াগ্রাম, 2 নাম্বার দেয়, শুধু পিন ডায়াগ্রামটা জন্য 2 নাম্বার দেয়, এই পয়েন্টগুলো চিনিয়ে দিতে হয়। এবার দেখবো এই 2 এর এই 1 2 3 4 5 6 7 8 এদের ভেতরে কানেকশনটা কেমন, সেটাকে বলা হয় আর্কিটেকচার বা ব্লক ডায়াগ্রাম অফ দা টাইমার। জেনারেলি আর্কিটেকচার বলা হয়, ভেতরের স্ট্রাকচারটা কেমন। তা আর্কিটেকচার আঁকবো, দেখে খুব ঘাবড়ে যেতে পারিস, কিন্তু খুব বেশি কঠিন নয়। আর এইটা যেন মুখস্থ থাকে আমার, এটা তুই নিজের মতো করে একটা প্রথম অক্ষরগুলো দিয়ে কিছুটা বানিয়েও নিতে পারিস, GTOR দেন CTDV, এরকম কিছু একটা নিজের মতো করে 1 2 করে GTOR CTDV, যেমন ভিপজিআর হয়। তো সেরকম আমি জানি না এরকম কিছু একটা শব্দ কিছু আছে কিনা। GTOR কি হয়, উচ্চারণ হচ্ছে না। CTDV একটা অদ্ভুত কিছু একটা টার্ম। তো নিজের মতো করে একটা সিনেমার নাম হোক কিছু হোক, এই কথাটা যদি মনে রাখতে না পারিস, তাহলে পিন ডায়াগ্রাম পরীক্ষায় মনে থাকবে না। এইটা যদি মনে রাখি যে 1 গ্রাউন্ড, 2 ট্রিগার, 3 আউটপুট, পরীক্ষা ভুলে যাবে গ্যারেন্টি। যে 5 রিসেট না 6 রিসেট মনে থাকবে না, কিন্তু এই কথাটা দরকার হলে ওই হাতে লিখে নিয়ে যেতে হবে, GTOR CTDV। তার মানে ওই গ্রাউন্ড, ট্রিগার, আউটপুট, রিসেট, কন্ট্রোল, থ্রেশহোল্ড, ডিসচার্জ, VCC, ব্যাস মনে রাখতে হবে। এবারে ভেতরকার ডায়াগ্রাম দেখবো, দ্যাট ইজ আর্কিটেকচার। অপারেশনটা সোজাই, কিন্তু খুব কেয়ারফুলি শুনতে হবে। মানে আমি তো অনলাইনে বলছি না, এটা লিখিয়ে দিতে হয়, একটু একটু লিখিয়ে দিলে সুবিধা। বেশ, দুখানা কম্পারেটর ইউজ করা হবে, এটা যে আর্কিটেকচার। আর্কিটেকচার অফ দ্য সার্কিট ডায়াগ্রাম, দুখানা কম্পারেটর ইউজ করব। কম্পারেটর মানে হচ্ছে অপ অ্যাম্প। অপ অ্যাম্প এই সেমিস্টারের সিলেবাসে নেই, সুতরাং এটাকে নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার দরকার নেই, যে এটা বুঝতে পারবো না। এইগুলো হচ্ছে অপ অ্যাম্পের সিম্বল, প্লাস মাইনাস, প্লাস মাইনাস এরকম চিহ্ন থাকা। প্লাস মাইনাস মানে হচ্ছে একটাকে বলা হয় ইনভার্টিং ইনপুট, একটাকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট। তার মানে কোনো এক জায়গায় যদি আমরা ভোল্টেজ দিই, যদি নন ইনভার্টিং এ ভোল্টেজ দিই, তাহলে ভোল্টেজের সাইন পাল্টাবে না, অ্যাম্প্লিফিকেশন হতে পারে, কিন্তু যেটা ফেজ সেম থাকবে, দুটো সেম ফেজে থাকবে। আর একটাতে এরকম ভোল্টেজ লাগিয়েছি, পেলাম তার উল্টো, তো সেটাকে বলে ইনভার্টিং, ফেজ চেঞ্জ করে দেয় ইনভার্টিং। তো সেটা একটাকে পজিটিভ, একটা নেগেটিভ, ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং অ্যান্ড ইনভার্টিং ইনপুট টার্মিনাল বলা হয়। তো এরকম দুটো অপ অ্যাম্প ইউজ করা হয়। তো এর দেখতে পাচ্ছি দুটো ইনপুট আছে, এর একটা ইনপুট, এর একটা ইনপুট, এটা একটা কম্পারেটর, এর একটা ইনপুট, এর একটা ইনপুট। এবার এই একটা ইনপুট, দিস ইনপুট, এটাকে পিন নাম্বার 6। এবার পিন নাম্বার 6 মনে রাখতে হবে। পিন নাম্বার 6 আমি এখানে পাশে শর্ট ফর্মটা লিখে দিয়েছি, GTOR, এরকম GTOR, আর CTDV, CTDV। তার মানে এটা 1 2 3 4 5 6 7 8। টিটা পড়ছে, 6 কি, টিটা 5 6 বল, 6 না বলছি 5 টি পড়ছে 6। 6 ট্রিগার পড়ছে, তাই তো? হ্যাঁ থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড 2 এর ট্রিগার, হ্যাঁ চল থ্রেশহোল্ড। তাহলে এটা মনে রাখতে হবে, এটা থ্রেশহোল্ড। তাহলে এইখানে আমি লিখে রাখবো জাস্ট থ্রেশহোল্ড, THRESHOLD, থ্রেশহোল্ড। 6 হচ্ছে থ্রেশহোল্ড। আর এই যে অপ অ্যাম্প, তার যে নেগেটিভ ইনপুট, এটা পজিটিভ যেটা, সেটা হচ্ছে 6 নম্বরে। এই যে 2 যেটা, সেটা হচ্ছে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ট্রিগার। দুইটা টিগার। দুইটা ট্রিগার, হ্যাঁ দুটো ট্রিগার আছে। প্রথমটা ট্রিগার, তারপরে মানে এরকম মনে রাখবি যে ট্রিগার মানে সামা ক্লক পালস, তো পালস দেবো তারপরে জেনারেশন হবে, ওই জন্য পালস আগে, এরকম মনে রাখবি ট্রিগারটাকে। তো এটা হচ্ছে দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম, যে ব্লক ডায়াগ্রাম ছিল তার দুটো পয়েন্ট এরকম দেখতে না। আরো দুটো ইনপুট কানেকশন আছে, এটা একটা কানেকশন, এটা একটা কানেকশন। তো দুটো জায়গার এর একটা পয়েন্ট, এর একটা পয়েন্ট, দুটোকে মিলে একটা রেজিস্ট্যান্স লাগাবো, দিয়ে দুটোকে কানেক্ট করে দেবো। এই বিন্দুটার নাম দেবো A, আর এই বিন্দুটার নাম দেবো B। ঠিক আছে, একটা পয়েন্ট A, একটা পয়েন্ট B। এবার এই বিন্দুটা কি করবো, এই বিন্দুটা উপরে তুলে দেবো, এর সাথে টাচ না করেই জাস্ট এরকম করে এটাকে তুলে দেবো এখানে, এটাকেও তাই এইভাবে তুলে দেবো, নামিয়ে দেবো এপাশে, দিয়ে এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাগাবো, আর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে, দিস ইজ আর, ওপরে আরেকটা রেজিস্ট্যান্স এখানে দেবো, এটাও আর। তিনটে রেজিস্ট্যান্স আমি কানেক্ট করলাম, আর 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 আর, দে আর দ্য বায়াসিং রেজিস্ট্যান্স। আগে যেমন আরবি বের করেছিলাম, বেস রেজিস্টার বের করেছিলাম, বায়াসিং রেজিস্ট্যান্স, RC ইজ দ্য লোড রেজিস্টার। এটা ঠিক তিনটে বায়াসিং রেজিস্টার ইউজ করেছি আমি, তিনটেই আর, অথবা তিনটে R1 R2 R3 এরকম বের করতে পারি। তো আমাদের সিম্পলিসিটির জন্য আমরা জেনারেলি প্রথমটা তিনটে কি আর বলছি।
দিয়ে এই 8 থেকে ভিসিসি পয়েন্টটা জুড়ে দেবো, ভিসিসি তার মানে কি পয়েন্ট নাম্বার 8, ভিসিসি ইজ দ্য পয়েন্ট নাম্বার 8। তার মানে বাইরে ভিসিসি লেখা ছিল, তার মানে ভেতরে এরকম কানেকশন আছে। এবার কি, এবার এই টার্মিনালটা, এই টার্মিনালের সাথে একটা কন্ট্রোল সুইচ যোগ করো, আলাদা করে একটা কন্ট্রোল 5 লাগিয়ে দেবো, যদিও এটা এই মুহূর্তে খুব বেশি ইউজফুল নয়। তো সেটা এখান থেকে জাস্ট পার করে দিয়ে একটা পয়েন্ট এরকম, তো সেটা হচ্ছে 5 কন্ট্রোল, যেটা কন্ট্রোল ভোল্টেজ, এটা সামহাও কোনো মেকানিজম থাকবে। এই আমাদের যে কেস তাতে আমরা কন্ট্রোল সিগন্যালের কথা খুব একটা বলবো না। বেশ, তারপরে কি আছে, তারপরে দেখতে পাচ্ছি এটা একটা ব্লক, এখানে এটা হচ্ছে একটা বায়াসিং ব্লক, এই জায়গায় যেখানে 3টে রেজিস্টার দিয়ে বায়াস করা হচ্ছে। এটা একটা সেকেন্ড ব্লক, যেখানে কি আছে, কম্পারেটর আছে, দুটো কম্পারেটর, মানে দুটো অপ অ্যাম্প। এবার অপ অ্যাম্পের দুটো আউটপুট না হচ্ছে, এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট। এটা হচ্ছে কম্পারেটর 1 আর এটা হচ্ছে কম্পারেটর 2, দুটো কম্পারেটর ইউজ করে হচ্ছে। আর কম্পারেটরে দুটো আউটপুট নিয়েছি আমরা, আউটপুট 1 আউটপুট 2। এই আউটপুট দুটোকে কি করা হয়েছে, আউটপুট দুটোকে একটা স্যার ফ্লিপ ফ্লপ, আরএস ফ্লিপ ফ্লপ ইউজ করেছি আমরা, ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ইউজ করছি, একটা আর একটা এস, আর দুটো আউটপুট, একটা কিউ বার। তাহলে কি করলাম, আউটপুট অফ দ্য কম্পারেটর ইজ গিভেন টু দ্য ইনপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ, দিস ইজ এ ফ্লিপ ফ্লপ। তাহলে ফ্লিপ ফ্লপের আউটপুট কি, কিউ বার। ফ্লিপ ফ্লপের যেটা মেন আউটপুট কিউ, সেটা আউটপুট অফ দ্য টাইমার। আউটপুট অফ দ্য টাইমার কোথায়, 3 ইট ইজ দ্য আউটপুট অফ দ্য টাইমার। তার মানে এখান থেকে একটা নেবো, দিয়ে একটা ব্লক লিখবো, দিয়ে এখানে লিখবো আউটপুট অফ টাইমার, আউটপুট অফ টাইমার, দিস ইজ পিন নাম্বার 3। ঠিক আছে, তারপরে কি, কিউ বার যেটা, সেটা ডিসচার্জ হিসেবে ইউজ করবো আমরা কিউ বার থেকে। তো কিউ বার একটা আছে এরকম, তো সেটাকে দেবো, দিয়ে একটা ট্রানজিস্টার ইউজ করব, একটা ট্রানজিস্টারের এনপিএন ট্রানজিস্টার, এটা বেস, যেটা ট্রানজিস্টার যেটা বেস, সেটাকে কিউ বারের সাথে কানেক্ট করেছি, দিয়ে তার একটা প্রান্ত গ্রাউন্ড করে দেবো, ট্রানজিস্টারের একটা প্রান্ত জাস্ট গ্রাউন্ড, আর একটা প্রান্ত যেটা, সেটা হচ্ছে ডিসচার্জ 7 ডি। তো এটা হচ্ছে পিন নাম্বার 7, ইট ইজ কল দ্য ডিসচার্জ। এবারের মানে কি, ডিসচার্জ মানে কি, সামহাও কিছু একটা ক্যাপাসিটর থাকবে, থাকবে, তার কানেকশন কি সেটা আমরা দেখবো। এটা পিন জাস্ট মানে একটা, এটা 5 টাইমারটা ডিজাইন করছি। যখন স্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং দিস করবো, তখন আমরা ডিটেলসে আমরা বুঝতে পারবো। বেশ, তার বাকি কি কি থাকলো, বাকি দেখতে পাচ্ছি আমাদের পিন নাম্বার 1 বাকি থাকলো, দিস ইজ দ্য গ্রাউন্ড, তার মানে এটা গ্রাউন্ড, এই যে দিস ইজ দ্য পিন নাম্বার 1 গ্রাউন্ড। আর কি আছে, পিন নাম্বার 2 হয়ে গেছে ট্রিগার, পিন নাম্বার 3 হচ্ছে আউটপুট, পিন নাম্বার 4 রিসেট বাকি আছে। রিসেটটা কোথায়, রিসেটটা এই যে ফ্লিপ ফ্লপে থাকে, আমরা জানি যে অ্যাক্টিভ লো সিঙ্গেল, তাহলে এখানে একটা রিসেট লাগিয়ে দেবো, দিস ইজ দ্য পিন নাম্বার 4। তো এইবার যদি আমি পুরোটাকে ব্ল্যাক বক্সে ঢেকে দিই, এরকম করে পুরোটাকে ব্ল্যাক বক্সে ঢেকে দিই এখান থেকে, এই যে এই পোর্শনটা, এইবার যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা কি দেখতে পাচ্ছি, এই যে 2 6 8 5 4 7 3 আর 1, এই যে 1 2 6, এই যে এইটা ছিল আমাদের আগের ডায়াগ্রামটা, পিন ডায়াগ্রাম। আর সেই পিন ডায়াগ্রামের ভেতরে এই সার্কিটটা ভরা আছে। ঠিক আছে, বেশ, এবারে লেভেলিং কি, এই সার্কিটে যখন এরকম করে এঁকে দিলেই হবে না, যখন বলবে যে ড্র দা আর্কিটেকচার অফ 555 টাইমার, তখন তোমাকে লেভেলিং করতে হবে, এটা বলুক না বলুক লেভেলিং করতে। লেভেলিং মানে হচ্ছে যে কোন পিনটা কিরকম, তা আমি যেমন পাশে লিখে দিয়েছি 6 নম্বর থ্রেশহোল্ড, 2 নম্বর ট্রিগার, 1 নম্বর গ্রাউন্ড, এগুলো সব লিখে দিতে হবে। দিস ইজ কল দ্য লেভেলিং। 5 নম্বর এটা হচ্ছে আমাদের কি বলেছিলাম, কন্ট্রোল ইজ আউটপুট ডিসচার্জ রিসেট, তো রিসেট, এই যে সবকটা লিখে দিলাম। এবার লেভেলিং মানে এই যে এই সবকটা যে এখানে লিখে দিলাম, ঠিক আছে, যদি কিছু বেসিক ইনফরমেশন দিতে হয় তাহলে আমরা দেবো, বেসিক কনস্ট্রাকশন যদি আমার নাম্বার দেয় বেশি, তাহলে একটু কনস্ট্রাকশন লিখতে হবে। কি লিখবো, এখানে একটা সার্কিট ইউজ করেছি আমরা, যেটা হচ্ছে আর, এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার সার্কিট। ফার্স্ট ব্লক, দিস ইজ দ্য ফার্স্ট ব্লক, we are using a voltage divider কি বলবো, ভোল্টেজ ডিভাইডার সার্কিট। ভোল্টেজ ডিভাইডার সার্কিট মানে এই যে সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমি, তাতে ভিসিসিটা পিন নাম্বার 8 এ দেওয়া আছে, আর এটা গ্রাউন্ড, তার মানে এই দুটো টার্মিনালে ভোল্টেজ হচ্ছে ভিসিসি। তাহলে এখানে ভোল্টেজ কত, এ তে ভোল্টেজ কত, বি তে ভোল্টেজ কত। কেন এতে ভোল্টেজ দরকার, কারণ এ তে ভোল্টেজ যেটা, সেটাই প্রথম কম্পারেটরের একটা ইনপুট, বি তে যেটা ভোল্টেজ সেটা দ্বিতীয় কম্পারেটরের আর একটা ইনপুট। তাহলে এ তে ভোল্টেজ কত লাগবে, বি তে ভোল্টেজ কত লাগবে, ঠিক আছে।
তাই এই যে ফার্স্ট ব্লক থেকে আমরা সেটা বের করতে পারি। কে বলতে পারবে আমাকে ভিএ কত? ভিএ কত? জাস্ট এটা এটা এইটা ভাবলেই হবে। এটা ভিসিসি, ইট ইজ ভিসিসি, এটা একটা আর, এটা একটা আর, এটা একটা আর, তিনটে আর। তো এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ কত? এটা এ এ বি। কে বলতে পারো আমাকে এতে ভোল্টেজ কত? ইউজিং দ্য ভোল্টেজ ডিভাইডার রুল, ক্লাস 12। পড়া উচিত। এটা গ্রাউন্ড, দিস ইজ জিরো। এতে দুই এর 3, এতে বল 2 এর 3, 2 এর 3, 3 ভিসিসি। ভেরি গুড। আর বি তে? এটা হচ্ছে 1 এর 3 ভিসিসি হবে। 1 এর 3 Very 1 good. এর 3 1 এর 3 ভিসিসি। ভেরি গুড। বেশ, তো আমরা বুঝতে পারছি কিভাবে যে পুরো সার্কিটের রেজিস্ট্যান্স হচ্ছে 3R। রেজিস্ট্যান্স 3R, তার মানে সার্কিটে যে কারেন্ট ফ্লো করছে I, ইট ইজ ভিসিসি বাই 3R। এটা হচ্ছে কারেন্ট। আর এর অ্যাক্রসে এখানে ভোল্টেজ দরকার, তার মানে গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজ দরকার, তার মানে 2R এর অ্যাক্রসে ভোল্টেজ দরকার। এটা আর, এটা আর, দ্যাট ইজ 2R এর অ্যাক্রসে ভোল্টেজ দরকার, তাহলে এই বিন্দুতে ভোল্টেজ পাবো। তাহলে VA ইট ইজ 2R ইনটু কারেন্ট। কারেন্ট কত? ভিসিসি বাই 3R। আর আর কেটে গেল, তাহলে 2 এর 3 ভিসিসি, দ্যাট ইজ 2/3 ভিসিসি। আর যদি এখানে ভোল্টেজ দেখি আমরা, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে আর, কারেন্ট হচ্ছে একই কারেন্ট, তো এটা শ্রেণী সমবায় আছে, কারেন্ট হচ্ছে একই, তাহলে কারেন্ট ইনটু দ্য রেজিস্ট্যান্স আর, দ্যাট ইজ এটা আর হয়ে যাবে R/3, দ্যাট ইজ 1/3 ভিসিসি। তাহলে এটা পুরো মুখস্থ রাখতে হবে। এই জায়গার ভোল্টেজ যেটা, এই পয়েন্টের ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে 2/3 ভিসিসি, আর এই জায়গায় ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে 1/3 ভিসিসি, 1/3 ভিসিসি। এখানে আমি লিখে রাখছি পাশে যে 2/3 ভিসিসি and VB equal to 1/3 ভিসিসি। তো দুই জায়গায় ভোল্টেজ ফিক্সড হলো। কিভাবে ফিক্সড হলো? ইউজিং দ্য ফার্স্ট ব্লক। এখানে যে কারেন্ট যেটা ভিসিসি থেকে আসছে সেটা দেখতে পাচ্ছি শুধু এটা দিয়ে ফ্লো, এটা দিয়ে ফ্লো, এটা দিয়ে ফ্লো, এরকম অনেক মাথায় আসতে পারে, স্যার এটা শ্রেণী সমবায় কি করে ধরলেন? এখানে তো কানেকশন আছে, তাহলে এইদিকেও কারেন্ট ভেঙে যাওয়ার কথা, এইদিকে কারেন্ট ভেঙে যাওয়ার কথা। বাট উই আর ইউজিং অ্যান আইডিয়াল অপ অ্যাম্প। আমরা একটা আইডিয়াল আদর্শ অপ অ্যাম্প ইউজ করছি। আর আমরা যখন পরের সেমিস্টারে পড়বো তখন দেখতে পাবো যে আদর্শ অপ অ্যাম্প নিজের দিকে কারেন্ট ড্র করে না, নেগলিজিবল কারেন্ট ড্র করে। তো তার ভেতরে কারেন্ট এদিকে এদিকে ফ্লো হচ্ছে এমনটা হয় না। আইডিয়াল কেস যেটা, যেমন আইডিয়াল ডায়োডের কেস ধরি আমরা, যে তার রেজিস্ট্যান্স 0, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 0, ব্যাকওয়ার্ড রেজিস্ট্যান্স ইনফিনিটি, আইডিয়াল কেস। এটা আইডিয়াল কেস। আমরা বলবো সব কারেন্টটাই এই দিক বরাবর আছে, সুতরাং যে ভোল্টেজটা 2/3 ভিসিসি, দ্যাট ইজ ফুললি গিভেন টু দ্য ইনপুট অফ দ্য অপ অ্যাম্প বা কম্পারেটর। তো এটা হচ্ছে ফার্স্ট ব্লক। সেকেন্ড ব্লক কম্পারেটর ইউজ করা হয়েছে। ফার্স্ট ব্লক হলো, দেন সেকেন্ড ব্লক। পরীক্ষা এইভাবে লিখতে হবে ভেঙে ভেঙে। সেকেন্ড ব্লক হিস্ট্রি লিখলে হবে না, বিগ হচ্ছে কিন্তু হিস্ট্রি লেখা আছে, তো ওরকম হিস্ট্রি লিখলে হবে না, কিছু স্যার পড়বে না, ফালতু নাম্বার কাটা যাবে। পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে। ফার্স্ট ব্লকে এই কাজ। সেকেন্ড ব্লকে কম্পারেটর ইউজ করা হয়েছে। তো কম্পারেটর মানে কি? কম্পারেটর মানে এই যে দুটোর ভোল্টেজ, এইটা এই যে এখানে যে ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কখনো হাই হতে পারে, কখনো লো হতে পারে। কিভাবে হাই হতে পারে, লো হতে পারে, সেটা আমাদের দেখার বিষয়। যে এখানে এখানে ভোল্টেজ মেবি হাই অর লো, দুটো মানে 0 বা 1, হাই ভোল্টেজ হতে পারে, লো ভোল্টেজ হতে পারে। এখানেও তাই, হাই অর লো, ইজ দ্য কম্পারেটরের কাজ। তো এর একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? এখানে যে অপ অ্যাম্প বা কম্পারেটর, তার দুটো ইনপুট আছে, একটা হচ্ছে 6 এ, একটা হচ্ছে এ তে। 6, পিন নাম্বার 6, দ্যাট ইজ দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, দ্যাট ইজ দ্য এক্সটার্নালি গিভেন ভোল্টেজ, থ্রেশহোল্ড। এক্সটার্নালি বা কোনোভাবে সার্কিট হতে পারে, যে ডিসচার্জ ফিসচার্জ করে কিছুভাবে কানেকশন করে দেখাবো আমরা যে থ্রেশহোল্ড ভোল্টেজটা কি। আর এটা এখানে একটা ট্রিগারিং ভোল্টেজ আছে, দিস ইজ দ্য এক্সটার্নাল পালস। তো একটা ট্রিগারিং ভোল্টেজ এই জায়গায় আছে 2। তাহলে এর দুটো করে ইনপুট। প্রথম অপ অ্যাম্প, তার দুটো ইনপুট, একটা হচ্ছে 6, একটা হচ্ছে এ। দ্বিতীয় যে অপ অ্যাম্প বা কম্পারেটর, তার দুটো ইনপুট, একটা হচ্ছে এই নিচেরটা হচ্ছে 2, আর উপরটা হচ্ছে আবার বি। ঠিক আছে? আর এটা আছে আউটপুট V1 বলছি সাপোজ আপাতত, এটাকে বলছি V2। 6 নম্বর পয়েন্ট এটা হচ্ছে V2। তো কন্ডিশন কি? আমরা আপাতত এটা জেনে রাখবো, পরে যখন কম্পারেটর পড়বো পরে তখন ডিটেলসে তার কারণ ব্যাখ্যা করবো। আপাতত জানবো, যদি if V threshold is greater than 2/3 VCC, তার মানে কি VA তে ভোল্টেজ কত? 2/3 VCC।
যদি VTH মানে 6 নম্বরে ভোল্টেজটা যদি A এর ভোল্টেজ থেকে বেশি হয়, দ্যাট ইজ ইফ V6 ইজ গ্রেটার দেন VA, যদি এমন কেস হয় দেন op amp of the comparator will become high, V1 will be high. 1 হাই বলতে আমরা 1 বুঝবো, এটা ইট ইজ হাই। কি বললাম কন্ডিশন, যদি 6 এ ভোল্টেজ প্লাস মাইনাস ইজ দ্য নন ইনভার্টিং টার্মিনাল, ইট ইজ দ্য ইনভার্টিং টার্মিনাল, প্লাসে ভোল্টেজ যেটা সেটা যদি এইটার থেকে ভোল্টেজের থেকে বেশি হয় তাহলে এর আউটপুট হবে হাই, মুখস্থ রাখবো আমরা জাস্ট। আর দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্ষেত্রে দেখছি 2 নাম্বারটা নিচে আছে, 1 নাম্বারটা উল্টো আছে, সুতরাং এটা জাস্ট উল্টোটা হবে। যদি ইফ ভি ট্রিগারিং দ্যাট ইজ 2, ট্রিগারিং ভোল্টেজ দ্যাট মিন্স 2, V2 is less than VB হয়, less than VB, আর VB মান কত 1/3 VCC, that is 1/3 VCC। যদি V2 এর মান less than VB হয় তাহলে V2 is 1 হাই। দিস ইজ দ্য কন্ডিশন। এই কন্ডিশন দুটো আমার বারবার লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত লাগবে। সেকেন্ড ব্লকের কন্ডিশন কি বলছি আমরা, সেকেন্ড ব্লকে আবারও বলছি, যদি 6 নম্বরে ভোল্টেজ এর ভোল্টেজের থেকে বেশি হয় তাহলে আউটপুট হবে 1, আর যদি উল্টোটা হয় তাহলে 0 হবে। এখানে বলা হচ্ছে যদি এখানে বলা হচ্ছে যদি 2 নম্বরের ভোল্টেজ বি এর থেকে কম হয় বা ভিবিটা যদি বেশি হয় 2 এর থেকে, মানে উপরে বেশি তো এখানে 1 1, ঠিক আছে। 6 এ বেশি বি এ বেশি, এখানে বিটা উপরে আছে প্লাসে আছে, দুটো বেশি তার মানে এখানে 1 1, আদার কেস হচ্ছে 0 0। তাহলে এইটা যেমন আমাদের বারবার লিখে রেখেছি আর্কিটেকচারের ইয়েটা, ওই জিটি ওভার সিটি ডিভি, এটাও সেরকম লাগবে, পাশে রেখে দিচ্ছি আমি, যে যদি V6 গ্রেটার দেন VA হয়, V6 গ্রেটার দেন VA হয়, আর VB গ্রেটার দেন V2, VB গ্রেটার দেন V2, তাহলে আউটপুট অফ দ্য কম্পারেটর ইজ 1। এইটা বারবার কাজে লাগবে আমাদের। এবার যদি আমি কোনো ক্ষেত্রে বলি যে আউটপুট অফ দ্য কম্পারেটর ইজ 0, তাহলে বুঝতে হবে এই কন্ডিশনের উল্টোটা হয়েছে। আউটপুট অফ দ্য সেকেন্ড কম্পারেটর ইজ 0, তার মানে এই কন্ডিশনের উল্টোটা হয়েছে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে সবসময়, এইটা দিয়ে পুরো ইকুয়েশন আমরা ডেরিভেশন করবো। বেশ, তাহলে এটা হলো সেকেন্ড ব্লকের, ফার্স্ট ব্লক ভোল্টেজ ডিভাইডার, সেকেন্ড ব্লক কম্পারেটর, থার্ড ব্লকে কি আছে, একটা ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে। সো থার্ড ব্লক, থার্ড ব্লক কি করেছি, উই আর ইউজিং এ এসআর ফ্লিপ ফ্লপ বা আরএস ফ্লিপ ফ্লপ, যার ইনপুট কি, ইনপুট ইজ আউটপুট অফ দ্য কম্পারেটর। তার মানে ডিপেন্ডিং অন দ্য আউটপুট অফ দ্য কম্পারেটরস, আর এন্ড এস ক্যান বি 0 0 0 1 1 0 and 1 1, এরকম কেস হতে পারে, ঠিক আছে। দুটোই হাই দুটোই লো, একটা লো একটা হাই, একটা হাই একটা লো, ডিপেন্ডিং অন দিস কন্ডিশন। এবার এটার ফ্লিপ ফ্লপ, তাহলে ফ্লিপ ফ্লপ যদি হয় তার ইনপুট যদি 0 0 1 0 1 এর এরকম যদি ভ্যালু হয় তাহলে আউটপুট আমরা ঠিক করতে পারি। কত সেটা দেখে নি। তাহলে এখানে লিখছি আমরা যে এটা থার্ড ব্লক চলছে আমাদের, থার্ড ব্লক এস আর and qn plus 1 flip flop, so there is a memory qn এর ভ্যালু অনুসারে qn plus 1 ঠিক হবে। দুটো যদি 0 0 হয়, এটাও 0 এটাও 0, তার মানে কি এর আউটপুট লো তার মানে ওই কন্ডিশনের উল্টোটা হয়েছে, তার মানে দুটোই লো। দুটো যদি লো হয় তাহলে যদি qn 0 থাকে তাহলে এ 0 হবে, আর যদি qn 1 থাকে তাহলে এ 1 হবে, দ্যাট ইজ মেমরি, দিস ইজ কল্ড দ্য মেমরি। 0 0 কন্ডিশন আরএস ফ্লিপ ফ্লপ, সো ইট ইজ কল্ড দ্য মেমরি, এরকম কন্ডিশন হবে। 2 নম্বর কন্ডিশন কি বলা হচ্ছে, যদি বলা হচ্ছে এস এর মান 0 হয় আর এর মান 1 হয়, এস এর মান 0 আর এর মান এস এর মান 0 আর এর মান 1, তাহলে কি রিসেটে ভ্যালু দেওয়া আছে, তার মানে কিউ এর মান 0 1 দুটোই হতে পারে, 0 হতে পারে, বাট আউটপুট উইল বি 0 বিকজ ইট উইল বি রিসেট, ফ্লিপ ফ্লপের জেনারেল কন্ডিশন যেটা, আর এ যদি 1 হয় তাহলে ফ্লিপ ফ্লপ রিসেট হবে। আর তারপরে যদি 1 0 হয়, 1 0 যদি হয় তাহলে কিউ এর মান 0 1 দুটোই থাকতে পারে, কিন্তু ফ্লিপ ফ্লপ উইল বি সেট টু 1, ইট ইজ 1, সেটে যা ভ্যালু আছে তাই, ইট ইজ কল্ড আ সেট। 4 নম্বর কেস যেটা, সেটা হচ্ছে যদি দুটোই 1 1 হয়, 1 1 হয়
তাহলে এটা 0 থাকতে পারে, 1 থাকতে পারে, and it is unpredictable state. এসআর ফ্লিপ ফ্লপ ইউজ করছি আমরা, সুতরাং it is unpredictable state, so we don't know what the value is. তাহলে এইটা হচ্ছে আমাদের ব্লক 3। এর ভ্যালু অনুসারে আমরা কিউ এন্ড এটা যদি কিউ হয়, দিস ইজ দ্য কিউ, দিস ইজ দ্য আউটপুট। এটা কিন্তু আউটপুট নয়, এটা কিন্তু মেমরি প্রিভিয়াস কি ছিল, আর এটা নেক্সট কি হবে, দিস ইজ দ্য মেইন আউটপুট, দ্যাট ইজ দ্য কিউ। আর যদি কিউ হয় তাহলে কিউ বারও বের করতে পারি, এর কারেসপন্ডিং হিসেবে কিউ বার বের করতে পারি, তো সেই কিউ বারটা এখানে লাগানো আছে। তো ইট ইজ দ্য ব্লক 3, থার্ড ব্লক। নেক্সট কি আছে, ফোর্থ ব্লক। ফোর্থ ব্লকে কি আছে, একটা এখানে ফোর্থ ব্লকে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমাদের ডিসচার্জ সার্কিট, আর একটা হচ্ছে আমাদের আউটপুট। তো ফোর্থ ব্লক সেটাতে আমরা কিউটাকে আউটপুট হিসাবে নেবো, আউটপুট অফ টাইমার। যেটা 555 টাইমার, তার মেন আউটপুট যেটা, ইট ইজ দ্য আউটপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ, দ্যাট ইজ কিউ। আর কিউ বারটা কি, কিউ বারটা হচ্ছে একটা ট্রানজিস্টারের থ্রু দিয়ে একটা ডিসচার্জ ইয়েতে গিয়েছে, তো আমরা জাস্ট কিউ বারটা বলবো এখানে। এখানে ফোর্থ ব্লকই আছে যেটা, বা ফোর্থ ব্লক। এটা কি করা হয়েছে, এটা একটা কিউ বার যেটা সেটা একটা ট্রানজিস্টারে লাগানো হয়েছে। তার মানে এটা একটা ট্রানজিস্টার, এরকম এটা গ্রাউন্ড করা আছে, এইটা একটা কিউ বার, ইট ইজ আ কিউ বার। তো এবার এখানে সার্কিট কি হবে, এখানে সার্কিটে জেনারেলি আমরা যেটা পয়েন্ট নাম্বার 7 বলি, এখানে একটা ক্যাপাসিটার থাকে, পরে আমরা একটু পরেই পড়বো, একটা ক্যাপাসিটার থাকে, গ্রাউন্ড থাকে, এরকম। এটা হচ্ছে কানেকশন। তো যদি কিউ বার ইকুয়াল টু 1 হয়, এটা তার মানে কিউ জিরো হলে কিউ বার 1 হবে। যদি কিউ বার 1 হয়, তার মানে ট্রানজিস্টারের বেসে হাই ভোল্টেজ। আর ট্রানজিস্টারের বেসে যদি হাই ভোল্টেজ হয়, তাহলে আমরা জানি ট্রানজিস্টার ইজ অ্যাক্টিভ। একটা ট্রানজিস্টারের যদি বেস যদি স্ট্রং থাকে, তাহলে আমরা ট্রানজিস্টারকে বলতে পারি অ্যাক্টিভ। তাহলে ট্রানজিস্টার যদি অ্যাক্টিভ থাকে, তাহলে ইট অফার্স ভেরি লো রেজিস্ট্যান্স টু দ্য ক্যাপাসিটর সি। তার মানে ক্যাপাসিটারের ক্ষেত্রে কি মনে হবে, এটা ক্যাপাসিটার আছে, তার মনে হবে যে যেন এটা একটা একটা সুইচটা জাস্ট লাগানো আছে। তো ক্যাপাসিটার উইল ডিসচার্জ ফ্রম দিস ওয়ে, এই দিক বরাবর ক্যাপাসিটার ডিসচার্জ করবে, কারণ তার কাছে ট্রানজিস্টারটা এখন অফার্স ভেরি লো রেজিস্ট্যান্স। কখন, যখন কিউ বার ইকুয়াল টু 1, আর কিউ বার যদি 0 হয়, যদি 0 হয় তাহলে এটা অফ হয়ে যাবে সুইচটা, যেন এরকম মানে ট্রানজিস্টারের বুঝতে হচ্ছে কাট অফ রিজিয়নে থাকবে। ট্রানজিস্টারে দুটো রিজিয়ন হয়, একটা স্যাচুরেশন, একটা কাট অফ। আর যখন কাজ করে, অপারেশন করে, সেটাকে বলি আমরা অ্যাক্টিভ রিজিয়ন। তো কাট অফ আর স্যাচুরেশনের মধ্যে ট্রানজিস্টার সুইচ হিসেবে কাজ করে, ক্লাস 12 এ পড়েছি আমরা কিছুটা। তো এটা যখন এটা কিউ বার ইকুয়াল টু যখন 0 হয়ে যাবে, তখন ট্রানজিস্টারের বেসে লো ভোল্টেজ, তার মানে ট্রানজিস্টার ইজ অপারেশনালি অফ। আর সেই সময় ক্যাপাসিটার এইদিকে ডিসচার্জ করতে পারবে না। তো ট্রানজিস্টার অফার্স এ ভেরি হাই রেজিস্ট্যান্স, দ্যাট ইজ ওপেন সার্কিটের মতো আচরণ করবে। তো দিস ইজ আমাদের ফোর্থ ব্লক। এইটার জন্য 3 নম্বর দেবে। 5 নম্বরের একটা প্রশ্ন হলো, কি 5 নম্বরের প্রশ্ন হলো, write down the pin diagram, write down and label the pin diagram of a 555 timer, then draw the architecture and describe the operation. তাহলে আর্কিটেকচার দেবো ব্লক ওয়াইজ, ফার্স্ট ব্লক, সেকেন্ড ব্লক, থার্ড ব্লক এন্ড ফোর্থ ব্লক, 4টে অপারেশন আমরা আলাদা আলাদা করে লিখে দেবো। ঠিক আছে, আমার কাছে নোট আছে, কিন্তু নোটটা কিন্তু রাফ, মানে জাস্ট ওই হাতের লেখা ইয়েতে মানে ছড়ানো ছেড়ানো একটু। তো আর বইয়ে যে সুন্দর লেখা আছে তা না, বইয়ে যে যত্ন করে সুন্দর করে লিখেছে ওটা ব্লক ওয়াইজ করেনি, উল্টো পাল্টা, এটা পরে এটা যা খুশি করা আছে, তো নিজেকে করে নিতে হবে। এবার এর অ্যাপ্লিকেশন করবো আমরা, যেটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। এই সার্কিট ডায়াগ্রাম যেটা, সেটা আমরা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর করবো। তো তার অপারেশন দেখবো, জাস্ট বুঝতে পারলি, বোঝা গেল কিছুটা? বোঝা গেল না, কঠিন লাগছে? হ্যাঁ, না তো বুঝে গেল। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে বাকিটা বুঝতে পারবি। এটা বুঝতে পারলে বাকিটাও বুঝে যাবি। বেশ, এই দুটো আমি মুছছি না, কারণ এই দুটো আমার লাগবে এখনই আবার। একটু কেয়ারফুলি শুনতে হবে, কারণ টপিকটা এই সিলেবাসটা, এটা অপেম নেই, তো সিলেবাসে এটা দেওয়া উচিত হয়নি। যারা সিলেবাসটা করেছে তাদের এটা মাথায় আনা উচিত ছিল যে কম্পারেটর নেই, অপেম নেই, শুধু ফ্লিপ ফ্লপ আছে, ট্রানজিস্টার এই সেমিস্টারে নেই, তাহলে কেন এটা দেবো? এটা দেওয়া উচিত ছিল না, কিন্তু কে কার কথা ভাবে, পরে হয়তো তুলে দেবে কোনো এক বছর। বেশ, তো এবার 555 টাইমারের আমরা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, অ্যাস্টেবল যেটা আমরা একটু আগে ট্রানজিস্টার দিয়ে করলাম,
stable multivibrator using triple 5 timer এটা দিয়ে করব তাহলে stable multivibrator মানে কি বললাম আমরা যে আউটপুট কন্টিনিউয়াসলি চেঞ্জ ইজ স্টেট 0 1 0 1 0 1 একটু আগে আমরা দেখলাম যে অ্যাকচুয়াল অপারেশন যেটা ট্রানজিস্টর দিয়ে যেটা ছিল ওর আউটপুট এখানে VC1 এর আউটপুট এখানে VC2 তো সেভাবে কানেকশন করে ক্যাপাসিটর চার্জ করে করে পুরো অপারেশনটা জাস্ট চেঞ্জ করে দিয়েছিল তো আউটপুট এরকম একটা প্যাটার্ন পেয়েছিলাম আমরা যে সেটা এরকম ম্যাক্স একটা আউটপুট এটা যেটা মেন আউটপুট যেটা সেটা VCC এটা তারপর এটা 1 এটা 0 তারপর আবার 1 আবার 0 তারপর আবার 1 এটা 0 এরকম একটা স্টেট ছিল তখন আমরা বলছিলাম যে আউটপুট continuously change its state আর এক্সাম্পল কি একই কথা আগে যেগুলো বললাম যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সব সেম তো এই যে একটা এরকম একটা কোনো এসি সোর্স ছাড়া এরকম একটা ফ্লিপ ফ্লপের মতো মানে স্টেবল স্টেট পাচ্ছি দুটো 0 1 0 1 0 1 কন্টিনিউয়াসলি চেঞ্জ স্টেট দুটো পাচ্ছি এটা আমাদের স্কোয়ার ওয়েভ জেনারেশন বা আমাদের রিল্যাক্সেশন অসিলেটর সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয় তো এর পিন ডায়াগ্রাম কি এরকম অপারেশন পিন ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করতে হবে আমাকে তো এটা হচ্ছে সেই ব্লক ডায়াগ্রাম যেটা ব্লক ডায়াগ্রাম বিভিন্ন পয়েন্ট গুলোকে দেবো আমরা তো এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 6 7 8 and this is 3 3 5 4 এরকম বেশ কি কি কানেকশন দেখে নিই আমাদের একে হচ্ছে গ্রাউন্ড তাহলে একে গ্রাউন্ড 2 হচ্ছে ট্রিগার তাহলে এটা হচ্ছে 2 হচ্ছে ট্রিগার ঠিক আছে 3 কি 3 হচ্ছে আউটপুট তো 3 হচ্ছে আউটপুট 4 কি 4 হচ্ছে রিসেট তো 4 এটা হচ্ছে রিসেট 5 কি কন্ট্রোল তাহলে 5 এটা 5 এটা এখানে কোনো ইউজ করব না আমরা আবার এখানে একটা ক্যাপাসিটর থাকে C1 যার ভ্যালু হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড দি গ্রাউন্ড করে দেওয়া হয় এটার সাথে টাচ করে দেওয়া হয় এরকম ঠিক আছে এরকম টাচ করা থাকে কন্ট্রোল 5 যদিও এর কোনো ইউজ এখানে নেই 6 কি 6 হচ্ছে থ্রেশহোল্ড এই যে 6 এবং ট্রিগার আর থ্রেশহোল্ড কানেক্টেড দিস ইজ থ্রেশহোল্ড এই হ্যাঁ TH তাহলে এখানে একটা স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি আমরা ট্রিগার আর থ্রেশহোল্ড দে আর কানেক্টেড ইচ আদার তারপরে কি আর বাকি কি থাকলো 7 আর 8 8 হচ্ছে ভিসিসি তো এটা রিসেট আর এই দুটো কানেকশন করা থাকে দিয়ে এখানে ভিসিসি দেওয়া থাকে এটা হচ্ছে এর কানেকশন এখানে দুটো কানেকশন দেখতে পাচ্ছ কানেক্টেড এখানে দুটো কানেক্টেড 7 হচ্ছে ডিসচার্জ এটা 7 পয়েন্ট নাম্বার 7 তো একটা রেজিস্টার এখানে কানেক্টেড থাকবে 2 এর সাথে কানেকশন এর সাথেও কানেক্টেড আর একটা রেজিস্টার এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে R2 এর মান হচ্ছে R1 তারা সেমও হতে পারে দিয়ে ভিসিসি সাথে কানেকশন এখানে যেমন ছিল ভিসিসি যেমন এক জায়গাতে লাগিয়ে দিই তিনটে এই যে আর দুটো বায়াসিং রেজিস্টার R1 R2 আর এখানে এই থ্রেশহোল্ডের সাথে থ্রেশহোল্ড ট্রিগার এগুলো সব কানেক্টেড এর সাথে একটা ক্যাপাসিটর এই জায়গায় C দিয়ে এটার সাথে গ্রাউন্ড করে দেওয়া হয় একসাথে এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আমাদের এখানে লিখে দেবো 555 টাইমার অ্যাজ অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর বেশ কি বলছে এখানে দেখতে পাচ্ছি সার্কিট ডায়াগ্রাম একে গ্রাউন্ড 2 আর 6 এই দুটো যে ইনপুট ছিল সেই দুটো একটা ট্রিগারিং একটা থ্রেশহোল্ড ভোল্টেজ দে আর মিউচুয়ালি কানেক্টেড ইচ আদার reset and control pin has not in use in this circuit reset and control unit এই দুটো আলাদা করে কোনো ইউজ নেই এই দুটো কানেক্টেড টুগেদার R1 R2 আর দ্য বায়াসিং রেজিস্টার্স এটা ভোল্টেজ ডিভাইডার যে রুল সেই রুল ফলো করে এখানে ভোল্টেজ দেবে এই ভেতরে কম্পিউটার ভরা আছে তো তার ইনপুটে ভোল্টেজ ঠিক করবে এটা আর VCC ইজ দ্য সাপ্লাই ভোল্টেজ বায়াসিং সাপ্লাই ভোল্টেজ
আর ক্যাপাসিটর ইজ আ মানে ডিসচার্জিং ক্যাপাসিটর, ইট ইজ কল্ড দ্য ডিসচার্জিং ক্যাপাসিটর, সাথে সাথে জুড়ে আছে এখানে, ইট ইজ দ্য ডিসচার্জিং ক্যাপাসিটর। এই হচ্ছে পিন ডায়াগ্রাম। যদি এতটুকু দেয় 2 নাম্বার দেবে লেবেলিং নিয়ে। এবার যদি বলে যে অপারেশন ব্যাখ্যা করো, এক্সপ্লেনেশন দাও, তাহলে এর আর্কিটেকচার আঁকতে হবে। তাহলে আর্কিটেকচার আঁকবো, বুঝতে পারছি জিনিসগুলো মানে কঠিন তা নয়, কিন্তু একটু লেংদি প্রসেসগুলো। তাহলে কি দেবো এখানে, এই যে 2 আর 6 এগুলো দুটো কম্পারেটর লাগিয়ে দেবো এর ভেতরে। এখানে একটা কম্পারেটর, এখানে একটা কম্পারেটর, সেই কম্পারেটরের আউটপুট একটা ফ্লিপ ফ্লপ দেবো, সেই ফ্লিপ ফ্লপের একটা কিউ বার সেটা ডিসচার্জের সাথে কানেক্ট করবো সাথে সাথে, আর ফ্লিপ ফ্লপের আরেকটা আউটপুট সেটা V0 এর সাথে কানেক্ট করবো, ব্যাস এই হচ্ছে সার্কিট। বিশাল যে জটিল সার্কিট তা না। তো এখানে কি দেওয়া যাবে সেটা দেখি, এখানে দেওয়া যাবে, তাহলে একটু বাড়িয়ে দিই, দেখা যায়, দেখি যায় কিনা। তাহলে আউটপুটটাকে বাইরে, বেশ। তো আমাদের এইটা একটা কম্পারেটর, ইয়ে হয়ে যাবে না, ছেড়ে দিই, আর একটা পরেই আঁকি, এখানে 6টা উপরে আছে, 2টা নিচে আছে, দেখানো মুশকিল হয়ে যাবে। বেশ, তো আর্কিটেকচার দুটো কম্পারেটর, প্রথমে কম্পারেটর দিয়ে শুরু করবো আমরা। এটা একটা কম্পারেটর, যদিও ট্রানজিস্টর লাগবে, এখানে একটা ট্রানজিস্টর বসানোর জায়গা রাখতে হবে আমাকে। এটা একটা কম্পারেটর, এটা একটা কম্পারেটর, দুটো কম্পারেটর, তাহলে দুটো আউটপুট। তো আউটপুট নিজের মতো করে দিয়ে দিলাম আমি, আর এস, এটা কিউ, এটা কিউ বার, আগের মতনই, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, কম্পারেটরের দুটো ইনপুট। বেশ, এবার দুটো করে বার করে দিলাম। এই বিন্দুটা হচ্ছে এ, আর এই বিন্দুটা হচ্ছে বি, সেম সেম আগের মতনই। এ আর বি কানেক্টেড থ্রু এ রেজিস্টার আর, তারপর কি এটা উপরে যাবে এই দিক বরাবর, আর একটা রেজিস্টার এরকম কানেকশন, দ্যাট ইজ অলসো আর। আর নিচে আর একটা রেজিস্টার, এটা দিয়ে পার করব, আর একটা রেজিস্টার আর দিয়ে গ্রাউন্ড, আগের মতনই সার্কিট। এবার কি এখানে প্লাস থেকে একটা তার বার করবো আমরা এদিক বরাবর, প্লাস থেকে, যেটাকে আগে দিয়েছিলাম 6, এখনো দেবো 6। আর এদিকে 2 থেকে একটা তার বার করবো এদিকে, এই যেটা 2, এটা হচ্ছে 2। তো একটা ট্রিগার, এটা থ্রেশহোল্ড, আর এটা ট্রিগার, দে আর কানেক্টেড, এই সার্কিটে তারা কানেক্টেড। এবার কি করব, একটা ক্যাপাসিটর দিয়ে এটা গ্রাউন্ড করব, এর ওয়ার্কিং দেখবো আমরা, ক্যাপাসিটর দিয়ে এটাকে গ্রাউন্ড করব। আর এখান থেকে একটা রেজিস্টার লাগাবো এখানে, যে রেজিস্ট্যান্সের মান হচ্ছে R2, এটা হচ্ছে R2 দিয়ে একটা ট্রানজিস্টর লাগাবো এখানে, জায়গাটা একটু মুছতে হবে আমাকে, একটা ট্রানজিস্টর দেবো আমরা এখানে। ট্রানজিস্টরের এমিটার যেটা সেটা গ্রাউন্ডেড, আর বেসে এটাকে লাগাবো, ট্রানজিস্টরের না, ট্রানজিস্টরটা উল্টো করে ঠিক এরকম এই দিক বরাবর, এই এরকম কেস থাকবে। এই যেটা বেস যেটা, সেটা ওই 7 নম্বরে যেটা পয়েন্ট, যেটা মানে ওই কিউ বারের সাথে যেটা যুক্ত, সেটার সাথে কানেক্টেড, এটা তো এটা ওইদিকে যাবে। আর এটা এখানে গ্রাউন্ড থাকবে, এখানে এরকম করে দিয়ে এটা গ্রাউন্ড, দিস ইজ গ্রাউন্ড, এটা হচ্ছে R2। বেশ, এবার এটা কোথায় দেবো, এটা হচ্ছে এই জায়গাতে কালেক্টর পয়েন্টে এখানে। আর কালেক্টর পয়েন্ট থেকে একটা রেজিস্ট্যান্স বার করে ভিসিসি তে, তো এখান থেকে একটা রেজিস্ট্যান্স বার করবো আমরা এই দিক বরাবর, দিয়ে সেটা ভিসিসি তে কানেকশন দেবো, এই যে ভিসিসি, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে R1, দি রেজিস্ট্যান্স হ্যাজ ভ্যালু দা R1। তারপরে কি এইটার সাথে রিসেট কানেকশন, যদি আগের ছবিটা মনে পড়ে পিন ডায়াগ্রাম, রিসেট কোথায় থাকে, রিসেট থাকে এখানে, এইটার সাথে কানেকশন থাকে, তো এইটাকে টেনে দিয়ে রিসেটে লাগাবো। আর কিউ বার যেটা, এটা আউটপুট, কিউটা আউটপুট, তো এটা একটা আউটপুট 3, পিন নাম্বার 3। আর এইটা কত, এইটাকে এই যে ডিসচার্জ, এইটা দিয়ে কানেকশন হয়ে ক্যাপাসিটর দিয়ে ডিসচার্জ, তো এটা হচ্ছে পিন নাম্বার 7, দিস পয়েন্ট ইজ পিন নাম্বার 7। আর এইটা 8টা কোথায় যাবে, 8টা ওই ভিসিসির সাথে, এই যে এই জায়গায় কানেকশন। এই হচ্ছে সার্কিট। এবার বইয়ে একটু অন্যরকম করে থাকলে থাকতে পারে, তাতে বিরাট যে কিছু অসুবিধা হবে তা না, এটা ব্লক ডায়াগ্রাম,
আর রেজিস্ট্যান্স গুলোকে বাদ দিয়ে পিন যেগুলো দেখা যাচ্ছে, এইটা ভিসিসির পিন নাম্বারটা হচ্ছে 8, এটা 8 সবকটা দেখানো হয়েছে, 7 8 6 2, এটা 1 1, আর 5 আর ইয়ে তো কানেকশন করা আছে, 7 আর 5 কানেকশন করা আছে, এটা 3। তো এই হচ্ছে পিন ডায়াগ্রাম। বেশ, এবার অপারেশন। when the circuit is turned on, capacitor will fully discharged, initial condition। এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর, আচ্ছা এখানে ক্যাপাসিটর দিন না আমরা, এখানে একটা ক্যাপাসিটর লাগবে। এই যে যদিও এটা কানেকশন কেন দেওয়া আছে আমি জানি না, এটা থেকে যদিও এর কোনো ওয়ার্কিং নেই। 5, এটা 5, এখানে একটা ক্যাপাসিটর লাগে C1, এই ক্যাপাসিটর C1, এটার ভূমিকা খুব একটা বলবো না আমরা, নেই এটা। তো এইটা মেন ক্যাপাসিটর C, এটা দিস ইজ C। বেশ, তো বেশ প্রথমে কিছু জিনিস বলে দিই আগে থেকে। এটা এ বিন্দু, তো এই বিন্দুতে ভোল্টেজ কত? 2/3 VCC। আর ইনিশিয়ালি যে হয়ে যাবে তা না, সার্কিট কানেকশন হয়েছে তো কোনোভাবে হয়েছে, সঙ্গে সঙ্গেই হয়ে গেল ভোল্টেজ, এমন না। তারপরে কত? এই ভিবি, এই জায়গায় কত? 1/3 VCC। এরকম কেস। তো কিছু একটা অপারেশন ছিল, কি অপারেশন ছিল সেসব এবার জাস্ট আমরা একটা একটা করে অপারেশন বলবো। প্রথমে বলা আছে যে 1 নম্বর পয়েন্ট, জাস্ট পয়েন্ট করেই বলে দিচ্ছি আমি, পরীক্ষাতে এইভাবে লিখতে পারলে ভালো বা ব্লক করে করে লিখলে ভালো। when the circuit is turned on, circuit is on, circuit is on, তখন কি হবে? ক্যাপাসিটর C will be fully uncharged, initial condition, তাহলে ক্যাপাসিটর C is uncharged। ক্যাপাসিটর যদি আনচার্জড হয় তাহলে এই কন্ডিশন থেকে, এই সার্কিট ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি আমি যে 2 নম্বর আর 6 নম্বরে দুই জায়গাতেই ভোল্টেজ 0। ক্যাপাসিটর যদি 0 ভোল্টেজে থাকে, তো এখানে গ্রাউন্ড ভোল্টেজ 0 আছে অলরেডি, এখানে 0 আছে, তার মানে এর দু প্রান্তে যদি কোনো ভোল্টেজ স্টোর না থাকে তাহলে এও 0, এগুলো সব 0। তাহলে ভোল্টেজ at 6 and voltage at 2 they are equal to 0। ঠিক আছে। আর ফ্রম দ্য প্রিভিয়াস স্টেজ, আগে যা স্টেজ ছিল তাতে কি হয়েছে? ভিসিসি অন করা হয়েছে, সুতরাং এর মধ্যে কারেন্ট ফ্লো হয়েছে। এখানে ভোল্টেজ এ বিন্দুতে ভোল্টেজ কত? সেটা হচ্ছে 2/3 ভিসিসি, আর বি বিন্দুতে ভোল্টেজ কত? 1/3 ভিসিসি। তার মানে ভিএ ইজ ইকুয়াল টু 2/3 ভিসিসি অ্যান্ড ভিবি ইকুয়াল টু 1/3 ভিসিসি। সার্কিট অন করা হয়েছে, অপারেশনালি এরকম কাজ চলছে, তো রেজিস্ট্যান্স আছে, এরকম কেস। এবার দেখতে পাচ্ছি দুটো অপ পাম্পের, দুটো কম্পারেটরের, কম্পারেটর আমি সি বলছি না, কারণ সি ফর ক্যাপাসিটর, দুটো কম্পারেটরের দুটো ইনপুটের একটার ভ্যালু হচ্ছে যে ভোল্টেজ 0 আর একটা হচ্ছে এইটা। তার মানে কি? তার মানে V6 ইজ লেস দেন VA। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি? দ্বিতীয়টার ক্ষেত্রে V2 ইজ লেস দেন VB। তাহলে আমরা এবার ওই কন্ডিশনটা দেখবো, যে পাশে লিখে রেখেছি। V6 যদি গ্রেটার দেন VA হতো তাহলে আউটপুট হতো 1, তাই না? কিন্তু আমাদের উল্টো কন্ডিশন, তাহলে এর আউটপুট কি হবে? 0। তার মানে দিস আউটপুট ইজ 0, দ্যাট ইজ R ইকুয়াল টু 0। এখানে কি দেখছি? V2 লেস দেন VB, আর V2 যদি লেস দেন VB হয় তাহলে আউটপুট 1, তার মানে এই কন্ডিশনটা ওই কন্ডিশনের সমান, তার মানে দিস আউটপুট ইজ 1। তার মানে S ইজ ইকুয়াল টু 1, এটা S এর সাথে কানেকশন আর এটা R এর সাথে কানেকশন। তাহলে এবার ফার্স্ট ব্লকে হয়ে গেল, আমরা সেকেন্ড ব্লকে চলে গেলাম। তো R ইকুয়াল টু 0, S ইকুয়াল টু 0। এবার এখানে চলে এসেছি আমরা, R0 S0। এবার সেই টাইমিং ডায়াগ্রামের ফ্লিপ ফ্লপের টুইস্ট টেবিল থেকে আমরা দেখতে পারি যে S যদি 0 হয়, আর যদি S যদি 1 হয়, আর যদি 0 হয়, তাহলে আউটপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ উইল বি অ্যাট সেট। এসে 1 আছে, সুতরাং এর ভ্যালু হবে সেট। তাহলে এবার 2 নম্বরে চলে এলাম। 1 নম্বরে লিখলাম, তো আমাদের জাস্ট আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, এগুলো লিখতে হবে সব ভাষা দিয়ে। কি লিখবো এখানে? সার্কিট ইজ অন, ক্যাপাসিটি ফুললি আনচার্জ, so the voltage at 6 and 2 is 0, and VA and VB is this, so we have V6 less than this, V2 less than this, and this is the condition of R equal to 0, S equal to 1। আর গুলো কি? এগুলো হচ্ছে আউটপুট অফ দ্য কম্পারেটর এন্ড ইনপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ। এবার ইনপুট অফ দ্য ফ্লিপ ফ্লপ চলে আসছি, 2 নম্বর পয়েন্টে চলে আসছি। এটাকে 2 নম্বর পয়েন্ট নিয়ে নিলাম, এই দুটো পয়েন্টকে নিয়ে নাও। S R equal to 0, S is equal to 1, R equal to 0 and S equal to 1, এই দুটো কন্ডিশন নিলাম। তাহলে এটা সেট কন্ডিশন, ইট ইজ দ্য সেট কন্ডিশন। আর সেট কন্ডিশন যদি হয় তাহলে Q এর ভ্যালু হবে 0, সরি Q এর ভ্যালু হবে 1। Q এর ভ্যালু 1, তার মানে এটা আউটপুট, দিস ইজ দ্য আউটপুট। তাহলে আউটপুট ভ্যালু কত? 1। তার মানে এরকম একটা কিছু একটা, এরকম এটা যদি লেভেল হয় তাহলে এখানে 1 এ আছি আমরা, এরকম আউটপুট 1। আর Q যদি 1 হয় তাহলে Q বার কত? 0। Q বার ইট ইজ 0। আর কিউ বার কার সাথে কানেকশন করা আছে? এই দিকে কানেকশন করে এই যে একটা ট্রানজিস্টরের সাথে কানেকশন করা আছে, তাই না?
তাহলে ট্রানজিস্টরের কি, ট্রানজিস্টরের ইনপুট যেটা সেটা যদি 0 হয় তাহলে ট্রানজিস্টর উইল বি অ্যাট অফ কন্ডিশন, দ্যাট ইজ এট কাট অফ কন্ডিশন। তাহলে ট্রানজিস্টরে যদি এই জায়গায় কোনো ভূমিকা না থাকে তাহলে ভিসিসি ডাইরেক্ট R1 R2 এর মধ্যে দিয়ে ক্যাপাসিটরকে বা চার্জ করতে শুরু করবে, কারণ ওর এই দিকটা আর অপারেশন নাই, এই দিকটা যতটা না এই দিকটা দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য অফ কন্ডিশন। তো কিউ বার ইজ ফেড টু দ্য ইনপুট অফ দ্য অপ অ্যাম্প। তো ক্যাপাসিটরের এদিকে ডিসচার্জ করার কোনো উপায় নাই, এখন ভিসিসি দিয়ে ও নিজেকে রিচার্জ করবে। তাহলে সেটা কি, আমরা এবার 3 নম্বর পয়েন্টে চলে যাব, এখান থেকে 3 নম্বর পয়েন্টে চলে যাব যে ইফ কিউ বার ইকুয়াল টু 0 দেন ট্রানজিস্টর টি, টি মানে থ্রেশহোল্ড নয়, টি মানে ট্রিগার নয়, টি মানে ট্রানজিস্টর, তো ট্রানজিস্টর ইজ অ্যাট অফ। তার মানে কি ক্যাপাসিটর সি উইল গেট চার্জড থ্রু the resistors R1 and R2, R1 and R2 from VCC. ঠিক আছে, তাহলে কি, তাহলে যদি ক্যাপাসিটর চার্জ হতে শুরু করে তাহলে এবারে আস্তে আস্তে এটা প্লাস হতে শুরু করছে, এটা মাইনাস বা গ্রাউন্ড, এটা প্লাস, গ্রাউন্ডের রেসপেক্টে ভোল্টেজ বাড়ছে। তো ভোল্টেজ যত বাড়ছে 2 নম্বর পয়েন্টে ভোল্টেজও বাড়ছে, 6 নম্বর পয়েন্টে ভোল্টেজও বাড়ছে। তাহলে আবার 3 নম্বর কন্ডিশনে চলে যাবে, এত দূর পর্যন্ত চার্জ হচ্ছে ক্যাপাসিটর, তার মানে এখানে কি লিখবো, ভোল্টেজ এট 2 and 6 are gradually increasing। ঠিক আছে, V6 and V2 are gradually increasing, gradually increasing। তাহলে এর ভোল্টেজ বাড়ছে, এর ভোল্টেজ বাড়ছে। এবার কি হয়, এবার দেখতে পাচ্ছি যে এই কেস যদি হয় আস্তে আস্তে মনে রাখতে হবে ট্রানজিস্টর আউটপুট 1 আছে এখনো পর্যন্ত, আউটপুট এখনো পর্যন্ত 1 কন্ডিশন আছে, দ্যাট ইজ কিউ বার 0 কন্ডিশনে। তো V2 বাড়ছে, কত নম্বর কন্ডিশন বললাম আমার মনে পড়ছে না, 3 না 4 কে জানে, 3 বোধহয় 4 কে, যাই হোক কিছু একটা 3 লিখছি। তো V2 বাড়ছে, V6 বাড়ছে। এবার দেখছি এই ফার্স্ট অপ অ্যাম্প যেটা, তার যে দুটো ইনপুট, একটা হচ্ছে V6 আর একটা হচ্ছে VA, আর দ্বিতীয় যে অপ অ্যাম্প তার একটা ইনপুট হচ্ছে V2 আর একটা হচ্ছে VB। এবার ইনিশিয়ালি এও 0 ছিল, এও 0 ছিল, তার মানে এ বেশি ছিল, এ বেশি ছিল। এবার কি হচ্ছে, এরাও চার্জ হচ্ছে, এই ক্যাপাসিটর চার্জ হচ্ছে, তার মানে এখানে ভোল্টেজ বাড়ছে, এখানে ভোল্টেজ বাড়ছে। কোন জায়গার ভোল্টেজের ইনপুটের কন্ডিশন আগে চেঞ্জ হওয়ার চান্স, কে বলবে? কোন জায়গার আউটপুটের কন্ডিশন, এটা 0-1 কন্ডিশনে ছিল, কোন কোন অপ অ্যাম্পের কন্ডিশন আগে চেঞ্জ হওয়ার কথা, এর না এর? বলো কি, ইনিশিয়ালি এটা 0 ছিল, এও 0 ছিল, এর VA VB এরা ঠিক করছিল ওই কন্ডিশন অনুসারে আউটপুট 1 আউটপুট 0 এরকম হয়েছিল, এটা 0 এটা 1 এই কন্ডিশন মেনটেন করে। এখন এও একটু ভোল্টেজ পেয়েছে, এ একটু ভোল্টেজ পেয়ে চার্জ পেয়েছে, তো কার কন্ডিশনটা আগে চেঞ্জ হওয়ার কথা, এর না এর? বল একটু চেষ্টা কর। এটা ছিল আর, এটা আর ইকুয়াল টু 0, এটা ছিল এস, এস ইকুয়াল টু 1। বল, আছিস তো না নাই? হ্যাঁ স্যার, এটা প্রথমেটা না, না, যে আছে তো। বিভাগে, এইটা হ্যাঁ কেন, কি করে বুঝতে পারছিস এটা হবে, এটা কেন নয়? আমি বলছি আউটপুট কন্ডিশন কার আগে শিফট হয়ে যাওয়ার কথা, এটা 0-1 ছিল, 1-0 হতে পারে, 1-1 হতে পারে, 0-0 হতে পারে, কোন কন্ডিশনটা আগে শিফট হয়ে যাবে জাস্ট, না দুটোই একসাথে হবে? এটা চার্জ হচ্ছে, তাহলে কি দুটোই একসাথে হবে? বলতে পারছি না, বেশ দেখ এখানে দেখ ভিবি যে ভ্যালু সেটা হচ্ছে 1/3 ভিসিসি, আর ভি এর যেটা ভ্যালু সেটা হচ্ছে 2/3 ভিসিসি, তার মানে এর ভ্যালুটা বেশি, এর ভ্যালুটা একটু কম। হ্যাঁ, তাহলে VA টা বেশি। এর ভ্যালুটা একটু বেশি, এর ভ্যালুটা একটু কম, তার মানে কিন্তু এই দুটো জায়গার ভোল্টেজ সেম, এখানেও যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ, রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবলি মানে সেলডম ড্রপ এ ভোল্টেজ,
খুবই কম ভোল্টেজ ড্রপ করবে, তো এটার যা ভোল্টেজ এটা তাই ভোল্টেজ। তার মানে কি এখানে ভোল্টেজ যদি একটুখানি বেড়ে যায়, যা ভোল্টেজটা সেটা একে ওভারকাম করতে পারলেও একে ওভারকাম নাও করতে পারে, কারণ এই একটু বেশি, এর মানটা একটু বেশি। তাহলে যখন চার্জ হচ্ছে তখন V2 এইটা 1/3 VCC থেকে একটু বেশি হয়ে যেতে পারে, কারণ V2 গ্রেটার দেন VB এটা হতে পারে, বাট এটা তখনও লেস দেন V6 ইজ স্টিল লেস দেন VA, ওভারকাম করতে পারেনি কোনো একটা কন্ডিশন, নিশ্চয়ই আগে হবে, দুই জায়গায় ভোল্টেজ তো সেম নয়। সুতরাং এই জায়গায় যদি ভোল্টেজটা যদি 1/3 VCC বা VCC/3 থেকে সামান্য একটু বেশি হয়ে যায়, হ্যাঁ, আর তখনও তো এইটা ক্রস করেনি, তাহলে সেই জায়গায় এই কন্ডিশন হয়ে গিয়েছে। আর এই কন্ডিশন ওখানে কি বলছে, ওখানে বলছে V6 যদি গ্রেটার দেন VA হয়, V6 যদি গ্রেটার দেন VA হয় তাহলে এটা 1 হবে, কিন্তু এটা এই কন্ডিশন মানে উল্টো কন্ডিশন, তার মানে 0ই থাকবে, তাহলে R = 0। আর এটা কি বলছে V2 গ্রেটার দেন VB, আর এখানে V2 লেস দেন VB হলে 1 হবে, আর V2 গ্রেটার দেন VB হলে 0 হবে, তার মানে S = 0। তার মানে R = 0, S = 0। আগে কি ছিল, আগে R = 0, S = 1 ছিল, এখানে আমি পাশে লিখছি, এই জায়গাটাতে লিখছি যে আগে যেটা ছিল S R Q, আগে ছিল S এর মান 1 আর এর মান 0 এবং আউটপুট সেট ছিল। এবার কি হলো, এবার এটা 0 হলো, এটাও 0 হলো, এও 0 হলো, এও 0 হলো, তার মানে মেমরি, তাই না, মেমরি আমি প্রিভিয়াস টেস্টকে ধরে রাখবে S0 1 0, তাহলে এটা 1ই থাকবে, সো ইট ইজ অ্যাট মেমরি, 1 ছিল সো 1ই থাকবে, তার মানে আউটপুট এখনো 1ই আছে, এখনো 1ই আছে, ঠিক আছে। ফ্লিপ ফ্লপ উইল বি অ্যাট মেমরি এন্ড Q = 1, Q = 1, Q = 1 মানে Q বার = 0 ছিল। সেই কন্ডিশন হতে হতে কি হবে নেক্সট, তো সেই কন্ডিশনে চলছে, এরকমই কেস চলছে, Q বার স্টিল 0, তো এটা আবার সেই একই কন্ডিশন, এটা অফ কন্ডিশন, তো আবার চার্জ হচ্ছে, আরো চার্জিং বাড়ছে, আরো চার্জিং বাড়ছে। 4 নম্বর কেস কি, এমন একটা কেস চলে আসবে যখন এই ভোল্টেজটা বেড়েছে, এটাও বেড়েছে এবং দুটোই এর থেকে বেশি, এখানেও 2/3 VCC থেকে বেশি, জাস্ট ক্রসিং দ্য লিমিট 2/3 VCC, তাহলে এট দ্যাট স্টেজ VC ইজ গ্রেটার দেন VA, তার মানে যখন এর ভোল্টেজটা 2/3 VCC থেকে বেড়েছে, সামান্য একটু বেড়েছে, আর এর তো অলরেডি বেড়ে আছে, V2 ইজ গ্রেটার দেন VB। যদি এমন কেস হয় তাহলে ওই কন্ডিশনটা মিলেছে, V6 গ্রেটার দেন VA, দ্যাট ইজ আউটপুট ইজ 1, তার মানে এটা 1, তার মানে R = 1 হয়ে গেল, চেঞ্জ হলো 0 থেকে 1। আর V2 গ্রেটার দেন VB, এটা এখনো তাই আছে, তার মানে S = 0। নাও দিস কন্ডিশন R = 0, R = 1, S = 0, তার মানে R = 1, S = 0, and then it is the condition of reset, RA1 তার মানে 0 output, so there is a change of output from high to low, হাই টু লো, তার মানে এবার হাই ছিল, এবার আউটপুট লো, তাহলে কিউ কি হলো, কিউ আগে 1 ছিল, এবার কিউ এর মান পেলাম 0। এবার কি কিউ যখন 0, তার মানে 5 নম্বর চলে এসো, কিউ যখন 0 তখন কিউ বার = 1, আর কিউ বার যদি 1 হয় তাহলে এটা 1, এটা 1, এটা 1, তার মানে ট্রানজিস্টরের বেসে 1, তার মানে ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভ, ট্রানজিস্টরের বেসে হাই ভোল্টেজ, তার মানে ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভ। আর ট্রানজিস্টর যদি অ্যাক্টিভ হয় তাহলে ক্যাপাসিটর, ট্রানজিস্টর অফার্স এ ভেরি লো রেজিস্ট্যান্স টু দ্য ক্যাপাসিটর, তার মানে ক্যাপাসিটর উইল ডিসচার্জ থ্রু দিস ওয়ে, ক্যাপাসিটর এবার ট্রানজিস্টর দিয়ে ডিসচার্জ করবে, ঠিক আছে, কারণ এটা এসি ক্ষেত্রে খুব কম রেজিস্ট্যান্স অফার করবে। সো কিউ বার = 1, সি উইল ডিসচার্জ থ্রু ট্রানজিস্টর, থ্রু দ্য ট্রানজিস্টর। এবার কি হবে, যদি এটা ডিসচার্জ হতে চলে তাহলে কি হবে, একটা সময় পরে ভোল্টেজ কমতে থাকবে, এর ভোল্টেজ কমবে, এর ভোল্টেজ কমবে, তো কমতে 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 কার আগে চেঞ্জ হবে, নিশ্চয়ই এর আগে চেঞ্জ হবে, কারণ এবার কমছে, আগে এর যখন বাড়ছিল তখন এর আগে ইফেক্ট হচ্ছিল, এবার কমবে তাহলে এর আগে ইফেক্ট হবে, ঝট করে এর যখন ক্রস করে গেল তখন এবার এর কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেল, দিয়ে কি হবে, দুটোই 0 0, 1 0 থেকে 0 0 ছিল, তারপরে 0 1 থেকে আবার 0 0 হবে, যখন উল্টো দিকে কমবে তখন এটা আবার 0 0, আর 0 0 মানে মেমরি, তার মানে আগে 0 ছিল, তার মানে আবার 0, মেমরি স্টোর করে রাখবে। এবার কি আরো কমছে, আরো কমছে, আরো কমছে, তাহলে এটা তো কমে গিয়েছে অলরেডি, এবার এটাও কমে যাবে, এটাও যখন কমে যাবে তখন এবার কন্ডিশন চেঞ্জ, তার মানে আবার প্রিভিয়াস এই যে ইনিশিয়াল যে কন্ডিশনটা পেয়েছিলাম 1 0, দিস কন্ডিশন রিটার্নস এগেইন, এটা 1 0, আর 1 0 যখন হয়ে যাবে তখন ট্রানজিস্টর সেট মানে ফ্লিপ ফ্লপ সেট কন্ডিশন চলে আসবে, দ্যাট ইজ 1, সো দেয়ার ইজ এগেইন স্টেট চেঞ্জ, লো টু হাই, লো টু হাই, তার মানে কি এটা 1 ছিল, তারপর 1 ছিল, তারপর 0 0 আবার হাই,
এই কন্ডিশন চলছে। তার মানে কি কিছুক্ষণ 1 থাকছে, তারপরে কিছুক্ষণ পরে সেটা 0 হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে এরকম। কতক্ষণ ধরে হবে সেটা ঠিক করবে ক্যাপাসিটর চার্জ হতে আর ডিসচার্জ হতে কত সময় লাগছে। ক্যাপাসিটর চার্জ হচ্ছে কিসের মাধ্যমে? এই যে R1 R2 এই রেজিস্ট্যান্সের মাধ্যমে এটা চার্জ হচ্ছে, আর ডিসচার্জ হচ্ছে শুধুমাত্র R2 এর মধ্যে দিয়ে, নট ইন R1। মাথায় রাখতে হবে এটা, ডিসচার্জ হচ্ছে শুধুমাত্র R2 এর মধ্যে দিয়ে, এন্ড চার্জ হচ্ছে R1 উইথ R2, দুটোর মধ্যে দিয়ে একসাথে চার্জ হচ্ছে। সুতরাং চার্জিং আর ডিসচার্জিং এর মধ্যে কে ফার্স্ট হবে সেটা বুঝতেই পারছি আমরা। দুটো রেজিস্টার, একটা রেজিস্টার, তো ঝটপট ডিসচার্জ হয়ে যাবে, রেজিস্ট্যান্স কম তো তাড়াতাড়ি ডিসচার্জ হবে, এরকম কেস। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যে ট্রানজিস্টর এই কেস থেকে একবার এই যে স্টেবল স্টেট 0 1 0 1 0 1, কোনো এক্সটার্নাল সোর্স, কোনো ব্যাটারি মানে এসি সোর্স দেওয়া নেই, কিন্তু তাতেও আমরা একটা স্কোয়ার ওয়েভ জেনারেশন করতে পারছি, তাই না? ট্রানজিস্টর হাই টু লো, এবং কতক্ষণ হাই থাকবে কতক্ষণ লো থাকবে সেটা ডিপেন্ড করছে যে টাইম কনস্ট্যান্ট অফ দ্য ক্যাপাসিটর অ্যান্ড দ্য রেজিস্টার সার্কিট, দ্যাট ইজ সিআর ইজ কল্ড দ্য টাইম কনস্ট্যান্ট। আমরা একটু টাইমিং ডায়াগ্রাম দেখবো, তারপর একটা ছোট্ট ক্যালকুলেশন করবো, তারপর ছেড়ে দেবো। তো এটা যদি আমার আউটপুট হয়, ট্রানজিস্টরের আউটপুট, ট্রানজিস্টর না আমাদের টাইমারের আউটপুট ভিও, যদি ভিওটা কি এরকম কোনো সময় ধরে সে অন, তারপরে অফ, অন আর অফ যে সেম সময় হবে তা হবে না, কারণ টাইম চার্জিং ডিসচার্জিং সেম নয়। তো এটা জাস্ট তাড়াতাড়ি ডিসচার্জ, R2 এর মধ্যে দিয়ে এটা R1 R2 দুজনেই অংশগ্রহণ করছে, এটা শুধু R2 এরকম, তারপর আবার অনেকক্ষণ অন, তারপর আবার এতটা। দিস ইজ দ্য আউটপুট V0। This time the on time it is T1, the off time it is T2. This is the on time, this is the off time. তো বুঝতে পারছি যে অন টাইম আর অফ টাইমের মধ্যে অন টাইম বেশি, তার মানে তার ডিউটি বেশি, ঘুমানোর চেয়ে কত সময় সে অন থাকছে, দ্যাট ইজ তার ডিউটি সাইকেল। সো ডিউটি সাইকেল ইজ ক্যাপিটাল D is greater than 50%। 50% অন 50% অফ তা নয়, 60% অন 40% অফ, ঠিক এরকম কিছু একটা তার ভ্যালুটা। আর ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং কেমন হচ্ছে? ক্যাপাসিটর 1/3 এটা যদি ভিসিসি হয়, এটা যদি 2/3 ভিসিসি হয়, এটা যদি 1/3 ভিসিসি হয়, ভিসিসি কে 3 ভাগে ভেঙে দিয়েছি, ভিসিসি 1/3 ভিসিসি 2/3 ভিসিসি এরকম। তো ক্যাপাসিটর কি 0 to 2/3 ভিসিসি পর্যন্ত চার্জ হবে, 2/3 ভিসিসি অর্থাৎ 2 পর্যন্ত চার্জ হবে, তখনই ট্রানজিশন চেঞ্জ হচ্ছে। যখনই 2/3 ভিসিসি পর্যন্ত হয়ে গেল, ফুল চার্জ হয়ে গেল, তার মানে 8টা পাল্টে গেল, সেই সময় সঙ্গে সঙ্গে একটা ট্রানজিস্টর হাই টু একটা লো ভ্যালু, হাই টু লো, ট্রানজিস্টরের ভ্যালু হাই টু লো। তো সেই সময় আবার ডিসচার্জ করতে করতে যেই 13 ভিসিসি হয়ে যাচ্ছে, তখন আবার লো টু হাই। 13 ভিসিসি যে ট্রানজিশন পয়েন্টে যখন হচ্ছে, তখন আবার দ্বিতীয় কম্পেয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আবার চার্জিং, আবার হাই টু লো, এখানে লো টু হাই, এখানে হাই টু লো। কখন? যখন ক্যাপাসিটর 2/3 ভিসিসি চার্জ হয়ে যাচ্ছে, এই যে সার্কিটে ছিল এরকম, এখানে একটা কানেকশন ছিল, এখানে কানেকশন ছিল, এরকম কানেকশন ছিল। তো যখন 2/3 ভিসিসি হয়ে যাচ্ছে চার্জ, তখন এটা চেঞ্জ করে দিচ্ছিল। আর যখন 1/3 ভিসিসি হচ্ছিল, তখন একবার চেঞ্জ হচ্ছিল, দুবার, একবার চার্জ ইনক্রিজ করার সময়, চার্জ ডিক্রিজ করার সময় দুবার স্টেজ চেঞ্জ হচ্ছিল। তো একবার এখানে একবার চেঞ্জ হচ্ছে, এখানে হাই টু লো, আর এখানে লো টু হাই, এখানে লো টু হাই। কখন? এই যে যখন 1/3 ভিসিসি লাভ করছে, সেই জায়গায় একবার হাই। তো ইট ইজ লো টু হাই, এটা হাই টু লো, and this is low to high. This is a timing diagram. আর যদি আমাকে টাইম কনস্ট্যান্ট গুলো বের করতে বলে, টাইমটা বের করতে বলে, so T1 ম্যাথমেটিক্যালি T1 that is the on time, it is the on time equal to ln2 log2, ক্যালকুলেশন করে বেরোবে, ক্যালকুলেশন করছি না আমি, R1 plus R2 and C। আমরা জানি টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু RC, যদি ক্লাস 12 এ পড়েছি, RC is a have the dimension of time। ক্যাপাসিটর মানে somehow Q equal to CV, ক্যাপাসিটর মানে Q by V, আর Q is equal to IT, so it is IT by V, আর I by V মানে রেজিস্ট্যান্স, 1 by রেজিস্ট্যান্স, so T by রেজিস্ট্যান্স। তাহলে C মানে T by রেজিস্ট্যান্স, টাইম বাই রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স গুণ আছে, রেজিস্ট্যান্স কেটে দাও, তাহলে টাইম পড়ে রইবে। তো CR is the called the time constant, অথবা L by R, যদি ইন্ডাক্টর সার্কিট যদি হতো তাহলে এটা L by R হতো, L by R has the dimension of time, so RC টাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। তো এখানে আর চার্জিং টাইম কত, এটা চার্জিং এর জন্য হচ্ছে, তো চার্জিং এর জন্য দুটো রেজিস্টার ছিল R1 R2,
সো এটা আর ইন্টু সি নয়, এটা আর ওয়ান প্লাস আর টু ইন্টু সি, আর আর ওয়ান প্লাস আর টু ইন্টু সি অ্যান্ড দেয়ার আর সাম ফাংশন। এটা 0.693 লগ টু এর ভ্যালু, যেটা 0.693 ম্যাথামেটিক্যালি বেরিয়ে আসে এটা, and then r1 plus r2 into c. It is the t1. t2 কত? t2 হচ্ছে 0.693 and r2 into c. কতটা অফ টাইম? তো r2 into c, এটা আবার একটাই রেজিস্ট্যান্স এই জায়গায় আছে। আর টাইম পিরিয়ড কত? t1 plus t2 is the time period. So অতএব টাইম পিরিয়ড t equal to t1 plus t2, দ্যাট ইজ দুটোকে যোগ করে দিই আমরা, তাহলে এটা r1 প্লাস r2 প্লাস r2 দিয়ে 2r2 হয়ে যাবে, তাহলে 0.693 c r1 প্লাস 2r2, c মানে ক্যাপাসিটরের ভ্যালু। তো আর আর সি ঠিক করবে আমাকে, আর আর সি ঠিক করবে যে তার ভ্যালুটা মানে চার্জিং ডিসচার্জিং কেমন হবে। আমি যদি r2 ভ্যালুটা খুব কম রাখি তাহলে বুঝতে পারছি যে টাইম এটা খুব তাড়াতাড়ি ছোট হয়ে যাবে, মানে অনেকক্ষণ ধরে সে অন থাকবে। ডিউ টু সাইকেল বলতে কি বুঝি আমরা? ডি, ইট ইজ দ্য অন টাইম by time period. It is the duty cycle. Now on time টা কত? t1 মানে r1 plus r2 into c, তাহলে r1 plus r2, আর ক্যাপিটাল t কত? r1 plus 2r2, আর বাকিগুলো সব কেটে গেল, 0.69 এরকম c উপর নিচে কেটে গেল সেরকম। ইট ইজ গ্রেটার দেন 50%, গ্রেটার দেন 50%। দেখতে পাচ্ছি আমরা যদি r1 equal to r2 হয়ে যায়, if r1 equal to 0, if r1 equal to 0, যদি r1 এর ভ্যালু 0 ইউজ করি আমরা, তাহলে কি? তাহলে সবকিছু r2 এর মধ্যে দিয়ে হবে, তখন ডিউটি সাইকেল হাফ। এখানে r1 0, এখানে r1 0, তাহলে r2 বাই r2 কেটে গেলে হাফ, তাহলে তখন ডিউটি সাইকেল ইজ হাফ, তার মানে 50%। তার মানে যদি r1 না থাকে, যে সার্কিটটা দেখিয়েছি আমার কাছে এখানে নেই সার্কিটটা, তো যে সার্কিটটা ছিল সেই সার্কিটে যদি r1 না থাকে, r1 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে 50% অন থাকবে, 50% অফ থাকবে। আর যদি আমি কোনো একটা পোটেনশিওমিটার ইউজ করি যাতে করে r1 r2 ভ্যালু আমি চেঞ্জ করতে পারি, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করেছি আমি, এরকম ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আর পোটেনশিওমিটার ইউজ করেছি, এবং আমার 50% ডিউ টু সাইকেল দরকার, তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে রেজিস্ট্যান্সটা যদি আমরা ফিট করে দিই, তাহলে সাপোজ আমাদের 500 ওহম রেজিস্ট্যান্স লাগবে, তাহলে 50% ডিউ টু সাইকেল হবে। তাহলে আমরা এইভাবে টাইম পিরিয়ড দিয়ে যেমন ওয়েভ আমাদের দরকার ঠিক তেমন ওয়েভ আমরা জেনারেশন করতে পারি। এটা খুব ছোট খুব বড় এরকম ভাবে বের করতে পারি। তাহলে একটা প্রবলেম আমি দিচ্ছি বাড়ির জন্য, বাড়িতে করবে এটা। বলছি ডিজাইন কোশ্চেন, ডিজাইন অ্যান স্টেবল multivibrator whose frequency f equal to 10 kilohertz and duty cycle equal to 50%. Design an stable multivibrator whose frequency is 10 kilohertz and duty cycle is 50%. তার মানে তোমাকে প্রশ্ন তো বলেছে যে এমন একটা মাল্টিভাইব্রেটর তৈরি করো, স্টেবল মাল্টিভাইব্রেটর তৈরি করো যার ডিউটি সাইকেল 50%। তার মানে বুঝতে পারছি r1, আচ্ছা এখানে r1 ইকুয়াল টু যদি r2 করি তাহলে কি হচ্ছে, তাহলে কত হচ্ছে দেখতে হবে আমাকে। বেশ ঠিক আছে, তো 50% ডিউটি সাইকেল, বেশ ঠিক আছে। তো নিজের মতো করে করবো, আমি জানি না কি অ্যান্সার আছে। ডিজাইন দ্য স্টেবল মাল্টিভাইব্রেটর ফ্রিকোয়েন্সি থেকে টাইম পিরিয়ড বের করতে পারি আমরা। ফ্রিকোয়েন্সির মানে এটা 10 কিলোহার্টজ আর 0.1 মিলিসেকেন্ড ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড এখানে r1 r2 সহ আছে, ক্যালকুলেশন করে r1 আর r2 ভ্যালু বের করে নেবে। ঠিক আছে, r1 r2 ভ্যালু যদি বের করি তাহলে হয়ে যাবে আরামসে। বেশ, তো এই হচ্ছে আমাদের স্টেবল মাল্টিভাইব্রেটর। এর পরে যেটা আছে সেটা মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। তো আমি মনোস্টেবল মাল্টিভাইব্রেটর বলছি না, স্টেবল মাল্টিভাইব্রেটর বলেছি। ওইটা যেমনই মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের অ্যাকশন প্রাইস সেম, একটুখানি আলাদা। তো নিজে বই পড়লে আশা করি বোঝা যাবে। তো ওটার জন্য আমি আর সময় দিচ্ছি না, নেক্সট দিন অন্য কিছু টপিক পড়বো। ঠিক আছে, কিন্তু ওটাও ইম্পর্টেন্ট, ওটাও যে ইম্পর্টেন্ট নয় তাই না, সেম জিনিস। যদি একান্ত বুঝতে না পারিস তাহলে আমাকে বুঝতে হবে আবার। বেশ, নোটটা দিদি বল নোটটা। হ্যাঁ, নোটটা রাত্রেবেলা 8টার সময় মনে পড়াস। ঠিক আছে, রাত্রেবেলা, হ্যাঁ 8টার সময় পড়ানো আছে। এটা কাটা যাচ্ছে না কেন রে, অফ করা যাচ্ছে না যে? আমরা বেরিয়ে